হ্যালো স্টুডেন্টস, ভালো আছিস সবাই? মন শরীর সবার ভালো? কিউট কিউট বাচ্চারা, যদি তোদের মন শরীর ভালো থাকে তাহলে কিউটস একটা স্মাইল দে। কিউটস একটা স্মাইল দিয়ে আজকের এই ভিডিও লেকচারটা দেখা স্টার্ট করে দে। ওকে, চল তাহলে আজকে আমরা লেকচার স্টার্ট করব। এর জন্য তোদের শুধুমাত্র কি করতে লাগবে, মোবাইলের সমস্ত নোটিফিকেশন গুলো অফ কর এবং এবং কি করতে লাগবে, হ্যাঁ শুয়ে থাকিস না, এবং বসে পড়তে লাগবে। তাহলে বসে পড়, সুন্দর একদম কিউট বাচ্চার মতো বস। হ্যাঁ উঠে বস, ভালো করে বস। হ্যাঁ তোকে দেখা যাইতেছে এখনো শুয়ে আছিস, শুয়ে শুয়ে পড়াশোনা হয় না। খুব ইম্পর্টেন্ট লেকচার, খুব ইম্পর্টেন্ট লেকচার। ওকে, তার জন্য তোকে বসতে লাগবে। ওকে, সো আমরা আজকে থার্মোডাইনামিক্স এর একটা খুবই ইম্পর্টেন্ট লেকচার নিয়ে ডিসকাশন করব। ওকে, লাস্ট যদি আমাদের লেকচারটা দেখি সেখানে আমরা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করছিলাম এবং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর সঙ্গে যে অ্যাসোসিয়েটেড কোয়ান্টিটি গুলো ছিল সেই কোয়ান্টিটি গুলাকে নিয়ে আমরা ডিসকাস করছিলাম এবং সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখছিলাম যে পিভি ডায়াগ্রাম। আর পিভি ডায়াগ্রামের এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখছিলাম, এরিয়া আন্ডার দা পিভি ডায়াগ্রাম হচ্ছে আমাদের ওয়ার্ক ডানকে রিপ্রেজেন্ট করে। এতটুকু তো আমরা পড়াশোনা করে নিছি। ওকে, তো আজকে আমরা এখানে পড়াশোনা করব হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস। ওকে, থার্মোডাইনামিক প্রসেস তোদের আইআইটি জ্যামের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকেই কোশ্চেন আসবে, আমি লাস্ট ইয়ারও বলছিলাম, এই ইয়ারও বলতেছি। আইআইটি জ্যামের কোশ্চেন থার্মোডাইনামিক প্রসেস রিলেটেড যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট থেকে আসবেই। যখন আমি তোদের অ্যাসাইনমেন্ট সলভ করাবো তখন আরো স্পষ্ট বুঝতে পারবি যে কত ইম্পর্টেন্ট কোশ্চেন আসে এইখান থেকে। ওকে, তো আইআইটি জ্যামের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, লেকচার। তো এই লেকচারটা আমরা বুঝি একবার থার্মোডাইনামিক প্রসেস কি জিনিস একটু এইদিকে লক্ষ্য করার চেষ্টা কর। থার্মোডাইনামিক প্রসেস সিম্পল জিনিস মাথায় রাখবি যে আমি যখনই বলছিলাম থার্মোডাইনামিক্সে কি আমরা করতে যাচ্ছি, থার্মোডাইনামিক্সে একটাই কাজ করতে যাচ্ছি। কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমের যখন আমরা হিট দেই বা টেম্পারেচার চেঞ্জ করি তখন টেম্পারেচার বা হিট চেঞ্জের জন্য ওই সিস্টেমটার মধ্যে কি কি চেঞ্জ আসতেছে সেটাকে স্টাডি করাই হচ্ছে থার্মোডাইনামিক প্রসেস। তাহলে এই যে থার্মোডাইনামিক সিস্টেমটার ক্ষেত্রে যদি আমরা এমন করতে পারি যে পার্টিকুলার কোনো একটা কোয়ান্টিটিকে চেঞ্জ করি আর বাকি কনস্ট্যান্ট রেখে বাকি কোয়ান্টিটি গুলাকে চেঞ্জ করতে থাকি, তাহলে ওই সিস্টেমটার ভিতরে কেমন চেঞ্জ আসতেছে এটাকে নিয়ে যে স্টাডি করতে চাই ওটাকে থার্মোডাইনামিক প্রসেস বলবো। বুঝিস নাই? আবার বলতেছি, শোন ভালো করে। যে থার্মোডাইনামিক সিস্টেম কি ছিল, থার্মোডাইনামিক সিস্টেম ছিল ইউনিভার্সের মধ্যে যে পোর্শনটাকে নিয়ে স্টাডি করতে যাই আমরা টেম্পারেচার চেঞ্জ রিলেটেড বা হিট চেঞ্জ রিলেটেড, তাকে আমরা থার্মোডাইনামিক সিস্টেম বলি। এই থার্মোডাইনামিক সিস্টেমকে স্টাডি করার জন্য আমাদের কি ছিল, থার্মোডাইনামিক ভেরিয়েবল পি ভি টি এস ইউ। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাকুরেটলি মেজারমেন্ট করা যায়, তার জন্য আমরা এদের থার্মোডাইনামিক ভেরিয়েবল বলি। এবার এই থার্মোডাইনামিক ভেরিয়েবলের মধ্যে যদি কোনো একটা নির্দিষ্ট কোয়ান্টিটিকে ফিক্সড করে দেই, কনস্ট্যান্ট করে দেই এবং বাকিগুলার চেঞ্জ করতে থাকি, তাহলে ওই থার্মোডাইনামিক সিস্টেমটার মধ্যে যে যে চেঞ্জ আসবে সেগুলোকে নিয়ে স্টাডি করার জিনিসটাকেই বলি আমরা থার্মোডাইনামিক প্রসেস। ফর এক্সাম্পল, কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট রাখলি, তাহলে প্রেসার কনস্ট্যান্ট রেখে ভলিউম এবং টেম্পারেচারের সঙ্গে চেঞ্জ দেখতেছিস কেমন করে চেঞ্জ হচ্ছে, এটাকে নিয়ে স্টাডি করলি, এটা একটা থার্মোডাইনামিক প্রসেস হবে। বা কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখলি, প্রেসার আর ভলিউমকে কি করতেছিস, চেঞ্জ করতেছিস। বা কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে কি করলি হচ্ছে ভলিউমকে ফিক্সড রাখলি, ওইখানে টেম্পারেচার আর প্রেসারকে চেঞ্জ করতেছিস। এমন বিভিন্ন ধরনের থার্মোডাইনামিক প্রসেস হতে পারে। তো প্রত্যেকটা থার্মোডাইনামিক প্রসেস আমরা পড়াশোনা করব এবং এইখানে এই রিলেটেড কিন্তু প্রচুর প্রচুর তোদের প্রবলেম হচ্ছে, এক্সামে আসবে, এতটুকু আমি গ্যারান্টি দিলাম। ওকে, তো এডিং দিয়ে সবাই থার্মোডাইনামিক প্রসেস, থার্মোডাইনামিক প্রসেস। ওকে, তাহলে থার্মোডাইনামিক প্রসেস কি? এর প্রসেস through which changes occurs in thermodynamic system. Okay,
is called thermodynamic process. Okay, different thermodynamic process are processes are, দেখ আমি বললাম না একটাকে নির্দিষ্ট একটাকে কোয়ান্টিটিকে ফিক্সড করবি এবং বাকিগুলো চেঞ্জ করতে থাকবি, এমন করে বিভিন্ন কম্বিনেশনের দ্বারা বিভিন্ন ধরনের থার্মোডাইনামিক প্রসেস হয়। আমরা প্রত্যেকটা আলোচনা করব এক এক করে। তার মধ্যে আমরা আপনার নামগুলো লিখে নেই, যেমন আইসোকোরিক প্রসেস। ওকে, আইসোকোরিক প্রসেস। সেকেন্ড, ওকে, আইসোবারিক প্রসেস। Third, isothermal process. Okay. Fourth, adiabatic process. Fifth, cyclic process. চল এবার কি করব, এই যে 5 ডিফারেন্ট প্রসেস দেখলাম, প্রত্যেকটা প্রসেসকে আমরা ইন্ডিভিজুয়ালি এক এক করে পড়াশোনা করব। আর একটা জিনিস মাথায় রাখবি, যে তোদের যে থার্মোডাইনামিক প্রসেসের নামগুলো দেখতেছিস না, নামের মধ্যেই সমস্ত কিছু অ্যানসার দেওয়া আছে। ফার্স্টে আমরা পড়াশোনা করি আইসোকোরিক প্রসেস। চল তাহলে ফার্স্টে আমরা হেডিং দেই আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস, নামের ভিতরেই অ্যানসার। দেখ আইসোকোরিক, আইসো মানে সেম, ঠিক আছে না, আইসো সেম, কোরিক মানে হচ্ছে ভলিউম। যে প্রসেসে ভলিউম সেম থাকবে অর্থাৎ ভলিউম কনস্ট্যান্ট থাকবে তাকে আমরা আইসোকোরিক প্রসেস বলবো। ওকে, তাহলে এমন একটা থার্মোডাইনামিক সিস্টেম নিব যে সিস্টেমের ভিতরে কি থাকবে হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট থাকবে এবং বাকি আদার্স কোয়ান্টিটি চেঞ্জ হতে থাকবে। ওই সিস্টেমটার যে চেঞ্জ দেখতে পাবো ওইটাকে নিয়ে স্টাডি করাকে বলবো আমরা আইসোকোরিক প্রসেস বলবো। ঠিক আছে, এক নাম্বার। In isocoric process, volume is constant, না ডাইরেক্ট লিখে দিলাম। ওকে, in isocoric process, volume is fixed, constant. Okay, that is V equal to constant. Hence, চেঞ্জ ইন ভলিউম, দেখ তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হবে, চেঞ্জ ইন ভলিউম কত হবে, ডিভি ইকুয়াল টু 0। ওকে, আমরা এটার প্রত্যেকটা প্রপার্টি পড়াশোনা করব। এক নাম্বার আমরা পড়াশোনা করলাম কি হচ্ছে, দেখ আমরা হচ্ছে ডেফিনিশন দিলাম, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার দ্বিতীয় হচ্ছে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান ক্যালকুলেট করব, ওয়ার্ক ডান ক্যালকুলেট করবি। তাহলে ওয়ার্ক ডান আমরা কি জানি, ওয়ার্ক ডান dw equal to p into dv, here dv equal to 0 আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে, সো dw equal to কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে ইন আইসোকোরিক প্রসেস ওয়ার্ক ডান শুড বি 0। ওকে, এটা জিনিস মাথায় রাখিস। তারপর হচ্ছে থার্ড, পিভি ডায়াগ্রাম। ওকে, পিভি ডায়াগ্রাম আইসোকোরিক প্রসেস, এদিকে পি এদিকে ভি, আইসোকোরিক ভলিউম কনস্ট্যান্ট থাকবে, তাহলে ভলিউম কনস্ট্যান্ট ধরে নিয়ে এটা একটা প্রসেস হইতে পারে। ঠিক আছে, এটা একটা হইতে পারে, ভলিউম কনস্ট্যান্ট থাকবে। অর এটা হইতে পারে, ভলিউম কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। দেখ ভলিউমের অ্যাক্সিস এটা, এটা মানে বুঝিস তো ভলিউম কনস্ট্যান্ট মানে কি, ভলিউমের অ্যাক্সিস এটা, এইখানে এটা ফিক্সড, তাহলে নির্দিষ্ট একটা ভলিউমে ফিক্সড আছে,
ভলিউমের অ্যাক্সিস এটা, এখানে এটা ফিক্সড, এটা সোজা উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, প্রেসার চেঞ্জ হচ্ছে উপর নিচে হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে ভলিউম তো ফিক্সড, এই জায়গাতেই আছে ভলিউম, তার জন্য এটা আইসোকরিক প্রসেস গেল। থার্ড, ফোর্থ নাম্বার প্রপার্টিজ আমরা আলোচনা করব ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি জিনিস বলে দেখ, আমরা জানি উই হ্যাভ ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। দেখ এখানে কণিকার টনিকার আমি ইউজ করলাম না, সিম্পল ভাবে নরমালি লিখে দিলাম। ওকে, তাহলে হেয়ার ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, তো এখানে কত পাইছি আমরা, 0 পাইছি। তাহলে এখানে আসলে হচ্ছে ডিইউ ইকুয়াল টু ডিকিউ, মানে কি হচ্ছে আমরা থার্মোডাইনামিক প্রসেসের মধ্যে আইসোকরিক প্রসেসে, অর্থাৎ কোনো একটা থার্মোডাইনামিক সিস্টেমে যদি ভলিউম কনস্ট্যান্ট রাখি, ভলিউম কনস্ট্যান্ট রেখে ওই সিস্টেমটায় যদি যে পরিমাণ হিট দেব, পুরাকে পুরা ওই সিস্টেমটার ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করতে সাহায্য করবে। এটা কিন্তু কোনো ওয়ার্ক ডান করবে না। আবার বলতেছি, কোনো থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে যদি ভলিউম কনস্ট্যান্ট রেখে দেই, তারপরে যে পরিমাণ হিট দেব ওই সিস্টেমটার মধ্যে, ওই পরিমাণেই কি হবে হচ্ছে ইন্টারনাল এনার্জির চেঞ্জ হবে, এখানে কোনো ওয়ার্ক ডান হবে না। ডিইউ ইকুয়াল টু কত আসলো, ডিকিউ আসলো, এটা জিনিস মাথায় রাখিস। ওকে, তাহলে ইট মিনস the change in internal energy, change in internal energy equal to change in change in heat. ওকে, এবার শোন, ইফ তুই যদি কোনো সিস্টেমে হিট অ্যাড করিস, ইফ ডিকিউ গ্রেটার দেন 0, দ্যাট ইজ হিট অ্যাডেড টু দ্য সিস্টেম। ঠিক আছে, অ্যাডেড টু দ্য সিস্টেম, যদি সিস্টেমে হিট অ্যাড করিস তাহলে কি হবে দেখতো, দেন ডিকিউ যদি গ্রেটার দেন 0 হয়, পজিটিভ হয়, তাহলে ডিইউ পজিটিভ হবে, তাহলে গ্রেটার দেন কত হবে, 0 হবে। দ্যাট ইজ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কি করবে হচ্ছে ইনক্রিজ করবে। ঠিক আছে, দ্যাট ইজ internal energy will increase, internal energy increases. Okay, similarly if dq less than 0, অর্থাৎ কোন সিস্টেমটা থেকে যদি কি করি আমরা হচ্ছে হিট নিয়ে নেই, then du also less than 0, it means if heat rejected, ঠিক আছে, it rejected from the system. Okay, it means if heat rejected from the system, then internal energy decreases. Okay, decreases, তাই তো হওয়া উচিত। কোন সিস্টেম থেকে হিট নিয়ে নিলে ওর ইন্টারনাল এনার্জি কি করবে, ডিক্রিজ করবে, যখন ভলিউম কি থাকবে হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তো এটার আর কিছু আমরা প্রপার্টিজ বের করি। ফিফথ নাম্বার, পিভি ডায়াগ্রাম গেল। ওকে, আইডিয়াল গ্যাস ইকুয়েশন দেখি। আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা জানি পিভি ইকুয়াল টু RT ফর 1 মোল গ্যাস। ওকে, এবার এইখানে ভি ইকুয়াল টু কত আছে হচ্ছে কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, এয়ার ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট,
আর ইকুয়াল টু আমরা কনস্ট্যান্ট জানি। সো কি হচ্ছে দেখ, কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে ফার্স্ট অবস্থায় P1 V ইকুয়াল টু আর T1 অ্যান্ড অ্যানাদার অবস্থায় P2 ভলিউম তো কনস্ট্যান্ট V এই থাকবে, আর কনস্ট্যান্ট T আর এই থাকবে, T T2 হবে। সো কি আসবে দেখ, P1V বাই P2V ইকুয়াল টু কত হচ্ছে আর T1 বাই কত হচ্ছে আর T2। তাহলে সব কেটে যাবে, এখান থেকে পাইলাম কত, P1 বাই P2 ইকুয়াল টু T1 বাই T2। খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস, তোদের এইগুলা ইউজ করে প্রচুর কোশ্চেন আসবে। তাহলে P ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কত হচ্ছে T। ওকে, তোদের এই যে জিনিসগুলো লেখাচ্ছি না, তোদের এখন মনে হবে যে কি এমন জিনিস, বাট যখন অ্যাসাইনমেন্ট সলভ করবি তখন বুঝবি সব থেকে প্রয়োজনীয় জিনিস এগুলাই। কারণ এগুলো দিয়েই একমাত্র তোরা কি করতে পারিস, বিভিন্ন কোশ্চেন সলভ করতে পারিস। তো সব থেকে জোশ নিয়ে এগুলা ভালো করে পড়াশোনা কর। হ্যাঁ, এত কিছু স্টেপ বাই স্টেপ মনে রাখতে লাগবে না, এগুলো তো এমনি হয়ে যায়। এখান থেকেই বলতে পারিস ভি কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, তাহলে পি প্রপোর্শনাল টু টি, এটা একবারেই বলতে পারিস। বাট আমি অ্যাজ এ টিচার হিসেবে তোদের তো সিকোয়েন্সে পড়াশোনা করাইতে লাগবে না। আমার কাছে হচ্ছে একদম যারা যারা বুঝতে পারিস না তারাও আমার স্টুডেন্ট, যারা খুব বুঝতে পারিস তারাও আমার স্টুডেন্ট, সবাইকে আমাকে হচ্ছে একটা লেভেলে তুলতে লাগবে। তারপরে সবার অ্যাসাইনমেন্ট সলভ করার ভিতরে তোদের এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করতে লাগবে, তোদের রেজাল্ট ভালো করাইতে লাগবে, হ্যাঁ না? ওকে, তো আমি স্টেপ বাই স্টেপ সবকিছু করাচ্ছি। আর মাথায় রাখিস এগুলো দিয়েই কিন্তু তোদের কি হবে, পরবর্তীতে সব কোশ্চেন তোরা সলভ করতে পারবে ছোট ছোট জিনিসগুলা দিয়ে। এবার তোদের এখানে একটা জিনিস বলি, পুরো জিনিসটা সামারি করে বলতেছি, শোন। যে তাহলে কি দাঁড়াইলো, তোদের অনেকের মাথায় একটা কিউরিসিটি আসতে পারে না, একটা কোশ্চেন আসতে পারে যে স্যার আমরা এই থার্মোডাইনামিক প্রসেসের দ্বারা কি অ্যাচিভ করতে চাই, এর আউটকামটা কি? এর আউটকাম একটাই, দেখ থার্মোডাইনামিক প্রসেসের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট থার্মোডাইনামিক প্রসেস আছে, হ্যাঁ না? তার মধ্যে আমি এখানে আলোচনা করতেছি আইসোকোরিক প্রসেস। তার মানে তোর যদি এমন কোন সিস্টেম তৈরি করতে লাগে বাস্তব জগতে, যে এমন কোন সিস্টেম তৈরি করতে চায় যেখানে ওয়ার্ক ডানের দরকার নাই, বাট ওই ওই থার্মোডাইনামিক সিস্টেমটার ভিতরে যে এনার্জি, যে মলিকুল গুলো আছে তাদের প্রচুর পরিমাণে এনার্জি ইনক্রিজ করতে চাস, তাহলে তুই যে সিস্টেমটা ডিজাইন করবি এমন করে যাতে ওই থার্মোডাইনামিক সিস্টেমটার ভলিউম চেঞ্জ না হয়। তাহলে যদি ভলিউম চেঞ্জ না হয় তাহলে ওয়ার্ক ডানও হবে না, তাহলে ভলিউম চেঞ্জ না হওয়ার জন্য ওয়ার্ক ডান হবে না, তাহলে তুই যে পরিমাণ হিট দিচ্ছিস সেটা আর ওয়ার্ক ডানে খরচা হবে না, পুরাটা ইন্টারনাল এনার্জি ইনক্রিজিং এ কাজ করবে। তার জন্য কি হচ্ছে, ওই সিস্টেমটার মধ্যে কি থাকা মলিকুল গুলো প্রচুর পরিমাণে ইজিলি কি পাবে, হিটেড পাবে। ঠিক আছে, ক্লিয়ার বুঝছিস? এতটুকু জিনিস। আর যদি ওইটাকে ঠান্ডা করতে লাগে তাহলে কি করবি, হিট বের করে নিবি, তাহলে ওইটার কি হচ্ছে গতি, ইন্টারনাল এনার্জি কমে যাবে। এটাই সিম্পল জিনিস। তো তুই ওই হিসেবে ডিজাইন করতে পারবি কেমন জিনিস চাস, না? তুই ধরে সাপোজ একটা বাইক ডিজাইন করতেছিস, ওটাই ওয়ার্ক ডান করা দরকার, তাহলে ওয়ার্ক ডান করার এমন সিস্টেম ডিজাইন করে লাভ নেই, ওখানে অন্য সিস্টেম ডিজাইন করতে লাগবে। ওকে, তো যেইটা তোদের প্রয়োজন মতো তোরা কি করতে পারবি, একটা হচ্ছে সিস্টেম ডিজাইন করতে পারবি। ওকে, ওটাই তো ডিজাইন ইঞ্জিনিয়ারিং এর কাজ। ক্লিয়ার? এতটুকু বুঝছিস? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস, এইটুক নিয়ে লেখে নে, সম্পূর্ণটা লেখে নে। ওকে, এমন করে প্রত্যেকটা প্রসেস আমরা আচ্ছা আলোচনা করব। আর তোদের আমি পরবর্তীতে কিছু কোশ্চেন করাবো, যেখানে কিন্তু এই যে এইগুলা পিভি ডায়াগ্রাম থেকে টিএস ডায়াগ্রাম, টিএস থেকে পিভি ডায়াগ্রাম, বিভিন্ন ডায়াগ্রামের রিপ্রেজেন্টেশন আসবে। হ্যাঁ, তো ওগুলো আমরা করব ধীরে ধীরে। তার জন্য এই ছোট ছোট জিনিসগুলো এগুলা মাথায় রাখবি। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি করব, এমন করে প্রতিটা থার্মোডাইনামিক প্রসেসের ক্ষেত্রে এই 5টা করে প্রপার্টিজ দেখব। ওকে, ডান? চলো, লিখে নিচ্ছি সবাই? তো নেক্সট প্রসেস, তাহলে সেকেন্ড হচ্ছে কি আইসোবারিক প্রসেস। ভালো করে দেখ, আইসোবারিক। ঠিক আছে, আইসোবারিক মানে হচ্ছে যে থার্মোডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট থাকবে, ওকে বলি আমরা আইসোবারিক। ওকে, আইসোকোরিক ভলিউম, আইসোবারিক প্রেসার। ওকে, তাহলে এবার হচ্ছে আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস, তাহলে ইন আইসোবারিক প্রসেস বারিক প্রসেস প্রেসার is constant, that is P equal to constant, তাহলে চেঞ্জ ইন প্রেসার কত হবে হচ্ছে 0।
চেঞ্জ ইন প্রেসার ইকুয়াল টু 0 হবে। ওকে, ওয়ার্ক ডান কত হবে? সেকেন্ড ওয়ার্ক ডান, ঠিক আছে। দেখ আমরা জানি ডিডব্লিউ ইকুয়াল টু পি ইন্টু ডিবি, ঠিক আছে। তো এবার এখান থেকে টাকা একটু, তাহলে ফর ফুল ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়াল টু কি করবো হচ্ছে ইন্টিগ্রেশন করব, ভি1 থেকে ভি2 তে চেঞ্জ হয়ে গেল পি ইন্টু ডিবি, এখানে পি আছে ইন্টিগ্রেশন ভি এর রেসপেক্টে, এটাকে চেঞ্জ করতে লাগবে। আমরা জানি উই হ্যাভ পিভি ইকুয়াল টু এনআরটি, ওকে, ফর আইডিয়াল গ্যাস। তাহলে পি ইকুয়াল টু কত হবে? এনআরটি বাই ভি। আমরা তো এখানে আইডিয়াল গ্যাসের জন্যই পড়াশোনা করতেছি, তাহলে ওয়ার্ক ডান কত হবে? ভি1 ভি2, পি এর মান হচ্ছে এনআরটি বাই ভি ইন্টু কত হচ্ছে ডিভি। তাহলে ডব্লিউ এন আর টি কনস্ট্যান্ট বাইরে আসলো, ঠিক আছে। মাথায় রেখিস এই, ওকে, এটা গেল। এখানে খালি ভলিউম চেঞ্জ, ভলিউমের রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছিস, তাহলে হচ্ছে এনআরটি সব কনস্ট্যান্ট বাইরে আসলো, এল এন ভি লিমিট বসাই দে ভি1 থেকে ভি2, তাহলে কত আসলো? ডব্লিউ ইকুয়াল টু এন আর টি এল এন ভি2 মাইনাস এল এন ভি1। সো ডব্লিউ ইকুয়াল টু আসলো এন আর টি এল এন ভি2 বাই ভি1। তাহলে এটা আসলো ওয়ার্ক ডান ইন আইসোবারিক প্রসেস। ক্লিয়ার? তো এবার থেকে যখন এক্সামে কোশ্চেন আসবে তুই কি করে দিবি? ডাইরেক্ট এটা লিখে দিবি। ওকে, থার্ড পিভি ডায়াগ্রাম। এতক্ষণে তোরা বুঝতেই পারছিস পিভি ডায়াগ্রাম কেমন হবে। এদিকে পি এদিকে ভি, তাহলে এখানে প্রেসার কনস্ট্যান্ট থাকবে, তাহলে প্রেসার এমন কনস্ট্যান্ট থাকবে। অর পিভি ডায়াগ্রাম, তাহলে দেখ ভলিউম ইনক্রিজ করতে পারে, ভলিউম ডিক্রিজ করতে পারে, যাই হতে পারে, কিন্তু কিন্তু প্রেসার কি রাখবে? কনস্ট্যান্ট। এটা প্রেসারে রাখছিস, এই দেখ একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট প্রেসার আছে, এখানে একটা ফিক্সড প্রেসার আছে। ওকে, এবার হচ্ছে থার্ড ফোর্থ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। আমরা কি জানি? ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ওকে, যেখানে ওয়ার্ক ডান এটা দেওয়াই আছে, তোরা জানিস। ওকে, একটা গন্ডগোল করছি না? আইসোবারিক প্রসেস আছে তো, হ্যাঁ। আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে তো পি কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন থেকে তো পি ইজিলি বের করে নিতে পারি। ওকে, সরি। হ্যালো, ওকে। এখানে দেখ প্রেসার কনস্ট্যান্ট ছিল না, সরি, তাহলে প্রেসার কনস্ট্যান্ট এত কিছু দরকারই ছিল না। তাহলে প্রেসার কনস্ট্যান্টের ক্ষেত্রে কি হবে? ডব্লিউ ইকুয়াল টু পি বাইরে আসলো, ভি লিমিট কত হচ্ছে? ভি1 থেকে ভি2, তাহলে ডব্লিউ ইকুয়াল টু আসবে হচ্ছে পি ভি2 মাইনাস ভি1। এটা আসলে হচ্ছে ওয়ার্ক ডান, ওকে, ইন আইসোবারিক প্রসেস। থার্ড কি ছিল হচ্ছে পিভি ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রাম তো ঠিক আছে।
তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাহলে কি গেল, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পি ডিভি, না পি কনস্ট্যান্ট আছে, তাহলে এটা গেল হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স গেল। ক্লিয়ার? ফিফথ, তারপরে হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তাহলে কি পিভি ইকুয়াল টু আরটি ফর 1 মোল গ্যাস, তাহলে এখানে ক্ষেত্রে পি কনস্ট্যান্ট, এয়ার পি ইকুয়াল টু পি কনস্ট্যান্ট, সো পি তো কনস্ট্যান্ট থাকবে, ভলিউম চেঞ্জ হতে পারে, পি ভি1 ইকুয়াল টু আর কনস্ট্যান্ট টি1 and P V2 R T2, so P V1 P V2 equal to R T1 by R T2, V1 by V2 equal to T1 by T2, so V proportional to কত হচ্ছে T। ডান। তো আমাদের আবার যে 5 প্রসেসের দরকার ছিল, 5 প্রসেস আমাদের ফার্স্টটা প্রপার্টিজ পড়লাম। আইসোবারিক প্রসেস পি কনস্ট্যান্ট, এটুকু মাথায় রাখবি, আইসোবারিক পি কনস্ট্যান্ট। ওকে, পি কনস্ট্যান্ট হলে বাকি সবকিছু কি হচ্ছে ইজিলি তোরা করে নিতে পারবি। ডান এইটুক, কোনো প্রবলেম? ওকে, এবার আমরা থার্ড প্রসেস করব, আইসোথার্মাল প্রসেস। ঠিক আছে, চলো আইসোথার্মাল প্রসেসে নজর দিই। তোদের একটাই কাজ মাথায় রাখা আছে নামগুলা, আইসোকোরিক, কোরিক ভলিউমের সঙ্গে রিলেটেড, আইসোবারিক প্রেসারের সঙ্গে রিলেটেড, আইসোথার্মাল বুঝতেই পারছিস টেম্পারেচারের সঙ্গে রিলেটেড, ঠিক আছে, এডিয়াব্যাটিক হিটের সঙ্গে রিলেটেড, এতটুকু মাথায় রাখবে বাস। তো চলো নেক্সট থার্মোডাইনামিক প্রসেস নাম্বার 3, সেটা হচ্ছে আইসো থার্মাল প্রসেস। ওকে, তো আইসোথার্মাল প্রসেস এদিকে লক্ষ্য কর সবাই, কি আলোচনা করবো এখানে, যে 1 নাম্বার ডেফিনিশন কি হবে, টেম্পারেচার সেম হবে, ঠিক আছে, টি ইকুয়াল টু টেম্পারেচার, টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, দ্যাট ইজ চেঞ্জ in temperature is dt equal to 0. Second, okay, temperature গেল, work done, dw equal to p dv, এবার w equal to কত হবে, ইন্টিগ্রেশন p dv, ভলিউম চেঞ্জ হবে v1 থেকে v2, এইখানে দেখ প্রেসারও চেঞ্জ হতে পারে, কারণ টেম্পারেচার শুধু কনস্ট্যান্ট, তাহলে এটা কত হবে হচ্ছে ফ্রম আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV ইকুয়াল টু nRT ফর n মোল অফ আইডিয়াল গ্যাস, P ইকুয়াল টু কত হবে nRT বাই V, তো এটা থেকে আসবে হচ্ছে W ইকুয়াল টু V1 V2 nRT বাই V dV। এবার দেখ এইখানে বলছে যে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন থেকে বের হয়ে আসবে n কনস্ট্যান্ট r কনস্ট্যান্ট, তাহলে nRT এগুলো সব কনস্ট্যান্ট, V1 থেকে V2 dV বাই V, তাহলে কত হচ্ছে 1/x এর ইন্টিগ্রেশন কত হয় ln x, তাহলে 1/v এর ইন্টিগ্রেশন কত হবে ln v, লিমিট হচ্ছে বসায় দিবি v1 থেকে v2, তাহলে এখান থেকে বসায় দিবি যে w ইকুয়াল টু nRT ln v2 মাইনাস ln v1, তো এখান থেকে ওয়ার্ক ডান আসলো w ইকুয়াল টু nRT ln v2 বাই v1। তো এখন থেকে যদি তোদের আইসোথার্মাল প্রসেসের প্রবলেম আসে এবং ওখানে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে বলে, তোরা ডাইরেক্ট কি করবি, এই ফর্মুলাটা ইউজ করে দিবি, বললে বললে হয়ে যাবে। ওকে, ডান, এতটুকু বুঝছিস?
দেখ থার্ড, তাহলে ইয়া কি হবে, পিভি ডায়াগ্রাম কি হবে, পিভি ডায়াগ্রাম একটা জিনিস নাকি শেয়ার, পিভি ইকুয়াল টু এন আর টি। ওকে, তাহলে এখানে এন কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, তাহলে সবকিছু হচ্ছে কনস্ট্যান্ট যাচ্ছে। ওকে, তাহলে একটা কমলে একটাকে কি করতে লাগবে, বাড়তে লাগবে, বুঝতেই পারছিস। তাহলে কত হচ্ছে, পি প্রপোর্শনাল টু 1 বাই কত হচ্ছে, ভি ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে, তাহলে এটাকে যাচ্ছে, তাহলে একটা বাড়লে একটা কমতে লাগবে, এদিকে পি এদিকে পি, তাহলে ভি বাড়ার সঙ্গে সঙ্গে পি কমবে। উপরেও আসতে পারে, নিচেও আসতে পারে, যে কোনো কিছু হইতে পারে। পিভি ডায়াগ্রাম গেল। ফোর্থ, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এটা কি হবে বলতো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স সিম্পল প্রসেসে, তাহলে আমাদের কত আসবে, dq ইকুয়াল টু du প্লাস dw। ওকে, এবার এটা দেখ, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ভালো করে শোন। ওকে, এদিকে তাকা, দেখ ফর আইডিয়াল গ্যাস, ফর আইডিয়াল গ্যাস আমি তোদের কি শেখাইছিলাম, যে ইন্টারনাল এনার্জি ফাংশন অফ টেম্পারেচার অনলি, হ্যাঁ না, তাহলে ইন্টারনাল এনার্জি ফাংশন অফ টেম্পারেচার অনলি, আর ইন আইসোথার্মাল প্রসেস টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট, তাহলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয়, ঠিক আছে, সো তাহলে ডি ইউ ইকুয়াল টু কত হবে, জিরো আসবে, কারণটা এই ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয় অনলি টেম্পারেচারের সঙ্গে সঙ্গে, কিন্তু আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত আসবে, জিরো আসবে না, কারণ তার টেম্পারেচারই ফিক্সড আছে, তাহলে জিরো আসবে। তাহলে পুট ইন ইকুয়েশন, এটার নাম এ দিয়ে দেই, 1 2 বারবার ইউজ করছি, তাহলে কত হচ্ছে, ডি কিউ ইকুয়াল টু ডিইউ জিরো প্লাস ডিডব্লিউ, তাহলে এখান থেকে আসলে হচ্ছে ডিডব্লিউ ইকুয়াল টু ডিকিউ। ওকে, তাহলে এটা এমন একটা সিস্টেম, এই আইসোথার্মাল প্রসেস, যে প্রসেসের ক্ষেত্রে আমরা কোনো একটা সিস্টেমে যতটুক হিট দেই অতটুকুই কি হচ্ছে, ওয়ার্ক ডান হয়, এখানে কোনো ইন্টারনাল এনার্জির কি আসে না, চেঞ্জ হয় না। বুঝতে পারছিস, মানে তোর যদি এমন কোন সিস্টেম বানাইতে লাগে যেখানে, যে সিস্টেমটার ভিতরে বা যে ইনস্ট্রুমেন্টের ভিতরে তোর মলিকুলের ইন্টারনাল এনার্জির ইনক্রিজ করতে দরকার নাই, চেঞ্জ করার দরকার নাই, তাহলে তুই কি কর, ওই সিস্টেমটা আইসোথার্মাল প্রসেস বানা, তাহলে কি হচ্ছে, তুই যতটা হিট দিচ্ছিস পুরাটাই ওয়ার্ক ডান হবে। ওকে, যেটা খুব ভালো জিনিস, আইডিয়ালি এমন কিছু পসিবল না, বাট একটা কি হচ্ছে, কনসেপ্ট পাওয়া গেলি, ঠিক আছে, এই মতো কিছু বানার চেষ্টা করবি। ওকে, ক্লিয়ার হচ্ছে। দেখ, তো এটা কি আসবে হচ্ছে, তাহলে ইফ dq greater than 0 then dw also greater than 0, মানে if it means if heat added to the system, এটা বোঝার চেষ্টা কর, dw greater than কত আসতেছে, 0 আসতেছে। ওকে, তার মানে কি হচ্ছে, dw greater than 0 হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ঠিক আছে, if heat added to the system then the dq 0 greater than 0 মানে added to the system, then work done by the system হচ্ছে, ঠিক আছে, if dq less than 0 then dw also less than 0, it means if heat rejected
রেজেক্টেড ফ্রম দা সিস্টেম। এই সিস্টেমটা কেমন হবে? অবভিয়াসলি আইসোথার্মাল সিস্টেম হবে। ওকে, সিস্টেম দেন ওয়ার্ক ডান অন দা সিস্টেম। ঠিক আছে, এটা জিনিস মাথায় রাখিস। এবার ফিফথ আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশন তাহলে কত হবে? পিভি ইকুয়াল টু RT ফর 1 মোল গ্যাস, হেয়ার টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, টি তো চেঞ্জ হবে না, সো কি বলতে পারি? P1 V1 ইকুয়াল টু RT, আরো কনস্ট্যান্ট, টিও কনস্ট্যান্ট, এন্ড P2 V2 ইকুয়াল টু RT। তাহলে নাও P1 V1 বাই P2 V2 ইকুয়াল টু RT বাই কত হচ্ছে? RT। তাহলে এখানে গেল হচ্ছে P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু গেল হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, সো পিভি ইকুয়াল টু কত হচ্ছে? কনস্ট্যান্ট, দ্যাট ইজ পি প্রপোর্শনাল টু 1/v। এটা আমি এইটা থেকে এই লাইনটা থেকেও বলতে পারতাম, হ্যাঁ না, যে পিভি ইকুয়াল টু RT, আর কনস্ট্যান্ট, টিও কনস্ট্যান্ট এখানে, তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাই তো এটা আমি বের করলাম। সিম্পল জিনিস, বাট একটু ঘুরায় ঠেরা নিয়ে আসলাম। লেখে না তাড়াতাড়ি, খুব ইম্পর্টেন্ট। দেখ তোদের চোখের সামনে দেখতে দেখতে 3টে থার্মোডাইনামিক প্রসেস হয়ে গেল। এমন করে থার্মোডাইনামিক্স তোদের কেউ পড়াবে না, আমি গ্যারান্টি দিলাম। ওকে, তুই ভাব তোদের বইয়ের সবকিছু এইখানে আছে, ওইখানে আছে, ওইখানে আছে, আমি সব জড়ো করে কতটা সিকোয়েন্সিয়ালি পড়াচ্ছি যে সবকিছু একসঙ্গে জমাট করে দিতেছি। বইয়ে খুঁজিস তো এমন করে দেখবি এইটুক পার্ট এখানে, ওইটুক পার্ট এখানে, এইটুক পার্ট এখানে, ওইখানে পার্টে। আমার পুরো থার্মোডাইনামিক্স এর একবার কোর্সটা দেখ, তারপরে দেখ কেমন লাগে ফিজিক্স পড়তে। ওকে, তোদের অনার্সে বল, তোদের আইআইটি যাবে বল, এমন করেই পড়ানো হয়। আর তোদের দেখবি যে যে কোনো জায়গায় রেজাল্ট ভালো করতেই পাবি। থার্মোডাইনামিক্স থেকে এইবার তোদের সিনিয়র দাদাদের কাছে জিজ্ঞেস করে দেখিস আইআইটি যাবে কত কমন আসছে। তোদের এমন করে পুরোটা আমি তোদের একদম সিস্টেম ওয়াইজে পড়ায় দেবো। ওকে, লেখ আগে এটুকু লেগে নে। তাদের লেখা হলে আমাকে জানা অনলাইন। লেখছিস? ডান। হ্যাঁ, কি করতেছিস? তোকেই বলতেছি, লিখতে বলছি না। হ্যাঁ, লেখ লেখ তাড়াতাড়ি, ভালো করে বসে লেখ না, শুয়ে পড়ছিস কেন? টুর টুর করে অন্যদিকে দেখিস না, তোকে বলতেছি। কি ভাববে? দেখ তো, দরজা তোর খোলা, কেউ যদি দেখে এমন করে একটা স্টুডেন্ট পড়াশোনা করতেছে, কি ভাববে? তুই একবার ভেবে দেখছিস কথাটা? ভালো করে বস। ওকে, এবার ফোর্থ থার্মোডাইনামিক প্রসেস পড়াশোনা করবো। ওকে, এটা হচ্ছে এডিয়াবেটিক প্রসেস পড়বো। তোরা এইখানে আবার কেউ কমেন্ট করিস না, বলে স্যার আপনি তো সব পিভি ডায়াগ্রামে করাচ্ছেন, আমি তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এইখানে ওখানে টিএস ডায়াগ্রামও দেখছিলাম। ওয়েট কর, ওয়েট কর, তোদের স্যারের উপর বিশ্বাস কর, সিকোয়েন্সিয়ালি সব আসবে। ঠিক আছে, আমরা টিএস অর্থাৎ এন্ট্রপি এখনো পড়াশোনা করিনি, আসবে কেমন করে? আসবে, যখন আসবে আমি পড়াবো। ওকে, এখন পিভি পড়তেছি, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান এবার। সরি, এবার আসি। হ্যাঁ,
Next, fourth thermodynamic process, adiabatic process. adiabatic process মানে কি? এমন একটা থার্মোডাইনামিক সিস্টেম যেখানে হিটের আমরা কনস্ট্যান্ট করব, হিটকে এক্সচেঞ্জ করতে দেব না, তাই না? ওকে, in adiabatic process, adiabatic process, there is no exchange in heat. In adiabatic process there is no exchange in heat, that is Q equal to constant. So change in heat in adiabatic process equal to 0. Second, okay, আমি আলোচনা করি হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাহলে কি হবে হচ্ছে, আমরা জানি dq ইকুয়াল টু du প্লাস dw, তাহলে dq ইকুয়াল টু 0 হিয়ার, তাহলে du প্লাস dw, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি dw ইকুয়াল টু মাইনাস du। ওকে, তাহলে if dw greater than 0 then du less than 0, okay, it means work done by the system, দেখ dw greater than 0 মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ওয়ার্কটা যদি মানে সিস্টেমটা যদি নিজে থেকে কাজ করে দেন ইন্টারনাল এনার্জি কি করে যাবে, ডিক্রিজ করে যাবে, দেন ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম ডিক্রিজেস। ওকে, আমাকে বল এটাই হওয়ার ছিল না? সিস্টেম যদি নিজে থেকেই কাজ করে ওর তো শক্তি কমবেই, কাজ করার জন্য তো শক্তির দরকার, তো নিজে থেকে কাজ করতেছে তাহলে ওর ভিতরে শক্তি কমবে, তোরা যেটা করিস। ওকে, ওকে, তো কি করিস, আর যদি ইফ dw less than 0 then du greater than 0, it means work done by the surroundings, বা সিস্টেমের উপর কাজ করতে পারিস, ঠিক আছে? work done by the surroundings, that is on the system, দেখ সিস্টেমের উপর যদি কাজ করিস তাহলে সিস্টেমটার ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে অবভিয়াসলি, দেন ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম increases. Okay, এবার শোন 1 2 গেল,
থার্ড। ওকে, ওয়ার্ক ডান, পিভি ডায়াগ্রাম, হ্যাঁ না? তো আমরা বের করবো এবার। পিভি ডায়াগ্রাম। শোন, এই যে এডিয়াবেটিক প্রসেস, এ কিন্তু আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়াল টু আরটি মেনে চলবে না। এর জন্য একটা ইকুয়েশন আছে, ঠিক আছে? তো ওইটাকে বলি আমরা পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, তাহলে এডিয়াবেটিক গ্যাস ইকুয়েশন পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, where gamma equal to cv by cv, ঠিক আছে, is called adiabatic constant, which is always greater than unit, মানে 1, that is gamma greater than 1। ওকে, তাহলে এটা জিনিস মাথায় রাখিস, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এডিয়াবেটিক গ্যাস ইকুয়েশন। সো এটা থেকে কি বলতে পারিস, গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট একটা, ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছিস গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট সিপি বাই সিবি। তো এখান থেকে বলতে পারি দ্যাট ইজ পি প্রপোর্শনাল টু 1 বাই ভি টু দি পাওয়ার গামা, না? পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এইটা বাড়লে একটা কমবে, পি এই যে কি আছে ভি। ওকে, তাহলে পি ভি আছে। তোরা অনেকেই এখন বলবি, সঙ্গে সঙ্গে মাথায় আসতেছে সবার মাথায়, বলে স্যার আপনি তো একটু আগে আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রেও তাই ড্র করলেন, এডিয়াবেটিকের ক্ষেত্রেও তাই ড্র করছিলেন, দুটো কি একে? অ্যান্সার হতে দুটোর নেচার সেম, কিন্তু দুটো একে না, দুটো আলাদা। এর কারণ, ঠিক আছে, একটার ক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, একটার ক্ষেত্রে হিট কনস্ট্যান্ট থাকে, দুইটা আলাদা জিনিস। ওকে, হিট কনস্ট্যান্ট আলাদা, টেম্পারেচার কনস্ট্যান্ট আলাদা জিনিস, মাথায় রাখিস। হিট ওকে আলাদা, টেম্পারেচার আলাদা। হিটকে মেজার করার একটা ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে টেম্পারেচার, এটা খেয়াল রাখবি। ওকে, তো তোরা বলবি এই দুটো আলাদা কেমন করে বুঝবো আর ড্র করবো কেমন করে? আমি একটু পর ড্র করা শেখাবো। এখন যেহেতু আমি দুইটা আলাদা আলাদা গ্রাফের ক্ষেত্রে একটা এডিয়াবেটিকের জন্য একটা আইসোথার্মালের জন্য ড্র করছি, তার জন্য একই লাগতেছে, কিন্তু যখন আমি সেম পিভি ডায়াগ্রামে একবার এডিয়াবেটিক এবং ওটাতেই আমি আইসোথার্মালের জন্য ড্র করবো, তখন দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট বুঝতে পারবি। অ্যাকচুয়ালি এডিয়াবেটিক প্রসেস এবং আইসোথার্মাল প্রসেসের গ্রাফের পিভি ডায়াগ্রামের নেচার তো সেম হবে, কিন্তু ওদের কি হচ্ছে স্লোপ ডিফারেন্ট হবে, একটা হচ্ছে কম খাড়া হবে, একটা বেশি খাড়া হবে। তো কোনটা কম খাড়া কোনটা বেশি খাড়া একটু পর প্রুফ করব, যেটা তোদের এক্সামেও আসে, ঠিক আছে? তো প্রুফ করব, তখন তো প্রুফ হয়ে যাবে। তো একটু টাইম দে, এটা নেচার সেম হবে কিন্তু দুইটা একই না, এটা মাথায় রাখবি, ঠিক আছে? কারণটা তোরা বুঝতেই পারছিস, আইসোথার্মালের প্রসেসের ক্ষেত্রে কি ছিল, পি প্রপোর্শনাল টু 1 বাই ভি, ঠিক আছে? আর এডিয়াবেটিকের ক্ষেত্রে দেখতে পাচ্ছিস ভি টু দি পাওয়ার কত আছে, গামা, আর গামা আবার কত আছে, গ্রেটার দেন 1। তার মানে বুঝিস নিচের টার্মটা কি আছে, বেশি আছে। ওকে, তো এটা জিনিস মাথায় রাখিস। এটা হচ্ছে আইসোথার্মালের জন্য আসে পি প্রপোর্শনাল টু 1 বাই ভি, আর এডিয়াবেটিকের জন্য আসে পি প্রপোর্শনাল টু 1 বাই হচ্ছে ভি টু দি পাওয়ার গামা। তো এগুলো আমরা পরবর্তীতে ডিসকাস করতেছি, একটু টাইম দে। এবার তোদের অনেকের মাথায় এটাও কোশ্চেন আসতেছে, স্যার হঠাৎ করে কেমন করে লিখে দিলেন এডিয়াবেটিক গ্যাস ইকুয়েশন পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, তো এটারও প্রুফ করাবো, আজকেই প্রুফ করাবো, একটু পরেই প্রুফ করাবো, জাস্ট ওয়েট। ওকে, একটু পরেই প্রুফ করাবো, বোঝাই দেবো তোদেরকে।
কোনো কিছুই ফিজিজি কোনো কিছু লুকায় রাখে না, হ্যাঁ, সব পাত্তা তোদের সামনে খুলে দেয়, যাতে তোদের মধ্যে কোনো সংশয় না থাকে, কোনো কোশ্চেন না থাকে। সায়েন্সের স্টুডেন্ট, তোরা সব কিছুর প্রুফ চাইস, আমি প্রুফ দেবো, এর জন্যই আসি। ওকে, তো এইবার হচ্ছে লেখ ফোর্থ। কি গেল? ডেফিনিশন গেল, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স গেল, পিভি ডায়াগ্রাম গেল, ওয়ার্ক ডান বাকি আছে। ঠিক আছে, চলো ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করে নেই। ওয়ার্ক ডান বুঝতেই পারছিস, ওয়ার্ক ডানের ক্ষেত্রে এতক্ষণ সবগুলো ইকুয়েশনের ক্ষেত্রে আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইউজ করছিলি, এবার এটার ক্ষেত্রে পিভি টু পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট ইউজ করবি। ওকে, ডান, ওয়ার্ক ডান বের করে নে। তাহলে ওয়ার্ক ডান নিয়ে আলোচনা করি। আমরা জানি ডিডব্লিউ ইকুয়াল টু পি ডিভি, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে পি ডিভি, ভি1 থেকে ভি2 তে যাবি। হেয়ার ইন এডিয়াবেটিক গ্যাস ইকুয়েশন পি ভি2 দেওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ইকুয়াল টু ধরলাম কে, কোনো একটা কনস্ট্যান্টের নাম কে দিলাম। তাহলে পি পি ইকুয়াল টু কত আসবে হচ্ছে কে বাই ভি2 দেওয়ার গামা, দ্যাট ইজ পি ইকুয়াল টু কত আসবে কে ভি2 দেওয়ার মাইনাস গামা। তো এগুলা পুট করে দেখ, ডব্লিউ ইকুয়াল টু কত আসবে ভি1 থেকে ভি2 কে ভি2 দেওয়ার মাইনাস গামা ডিভি। তো এটার কি করা হচ্ছে, কে কনস্ট্যান্ট বাইরে আসলো, ইন্টিগ্রেশন করে দে ভি2 দেওয়ার মাইনাস গামা প্লাস 1 বাই মাইনাস গামা প্লাস 1, কত আসলো ভি1 থেকে ভি2, লিমিট বসাই দে ডব্লিউ ইকুয়াল টু কে, তাহলে 1 মাইনাস গামা, আর এটার থেকে কত আসলো হচ্ছে ভি2 মাইনাস গামা প্লাস 1, তারপর হচ্ছে মাইনাস ভি1 মাইনাস গামা প্লাস 1। তো এখান থেকে আমরা একটু সাজায় লিখতে পারি ডব্লিউ ইকুয়াল টু, দেখ কি সাজায় লিখতে পারি, লিখতে পারি 1 বাই 1 মাইনাস গামা। আমি কি করলাম দেখ, এই কেটা ভিতরে ঢোকাই দিলাম, কেটা ভিতরে দিলাম, দেখ ভি2 দুবার, এটাকে লিখতে পারি ভি2 মাইনাস গামা ইনটু ভি2 লেখা যায়। দেখ ভি2 এটার উপর পাওয়ার কত মাইনাস গামা, ভি2 এটার উপর পাওয়ার 1, তাহলে দুইটা দুইটা গুণফল করলে পাওয়ারের যোগফল হয় মাইনাস গামা প্লাস 1, এটাই চলে আসবে। সিমিলারলি এই কেটা তো এটার ভিতরেও গেছে, তাহলে কে ভি1 মাইনাস গামা আর কত হচ্ছে ভি1। ওকে, এবার দেখ এই যে এক্সপ্রেশনটা আছে এখানে ভালো করে দেখ, তাহলে পি1 ইকুয়াল টু কত হবে কে ভি1 মাইনাস গামা, এন্ড তাহলে পি2 ইকুয়াল টু কত হবে কে ভি2 মাইনাস গামা, কে তো সেম কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে লিখতে পারিস ডব্লিউ ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস গামা, এখান থেকে লিখবি হচ্ছে পি2, এটা থেকে আসলো পি2 আর এটা আসলো ভি2, এই যে পি2। ওকে, আর এখান থেকে আসলো হচ্ছে পি1 আর হচ্ছে ভি1। তো এটা হচ্ছে এডিয়াবেটিক প্রসেস দ্বারা যে ওয়ার্ক ডান হচ্ছে, ওয়ার্ক ডানের এক্সপ্রেশন 1 বাই 1 মাইনাস গামা পি2 ভি2 মাইনাস পি1 ভি1। এবার দেখ উই হ্যাভ, আমরা যদি আইডিয়াল গ্যাস ইকুয়েশন ইউজ করে দেই পিভি ইকুয়াল টু হচ্ছে এনআরটি, এন মোলের জন্য। সো তাহলে এটা কত হচ্ছে পি1 ভি1 ইকুয়াল টু কত হচ্ছে এনআরটি1 এন্ড পি2 ভি2 ইকুয়াল টু কত হবে এনআরটি2। তাহলে এটাকে মডিফাই করলে কি আসবে, মডিফাই করি একটু। ওকে, তাহলে এটাই আমরা পুট করে দেব। এই পেজটা লিখছিস তোরা অফলাইন, তোদের হয়েছে, আর বাকি থাকলে বলিস অনলাইন, তোদের বাকি থাকলে বলবি, সাথে সাথে মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট রাখবি না, হ্যাঁ। তো এটা থেকে কত আসলো, এটাই পুট করে দেই। সো ডব্লিউ ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস গামা পি2 ভি2 মানে হচ্ছে এন আর টি2 মাইনাস এন আর টি1, সবকিছু কমন নে, ডব্লিউ ইকুয়াল টু এন আর কমন গেল 1 মাইনাস গামা, তাহলে কত আসলো টি2 মাইনাস টি1। তাহলে ডব্লিউ ইকুয়াল টু এন আর গামা মাইনাস 1, কারণ গামা গ্রেটার দেন 1, তার জন্য আমি চেঞ্জ করে দেখলাম, তাহলে এর ভিতরেও চেঞ্জ করে দেয় টি1 মাইনাস টি2। তাহলে এটা গেল হচ্ছে ওয়ার্ক ডান ইন এডিয়াবেটিক প্রসেস এক্সপ্রেশন উইথ রেসপেক্ট টু টেম্পারেচার। ডান।
তো এখানে আইডিয়াল গ্যাস ইকুয়েশন না হয় এডিয়াবেটিক গ্যাস ইকুয়েশন হবে, মাথায় রাখিস। সবগুলো প্রপার্টিস একবার লিখে নে। ডান, লিখতেছিস? লাগালে জানা। তো তারপরে তোদের মনের মধ্যে কোশ্চেন যেটা ছিল পি ভিডি টু আর গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাকে কি করব একটু প্রুফ করে দেব। ডান, এটুক আগে স্যার। ওকে, চলো তাহলে তোদের মনের মধ্যে সংশয়টা দূর করি। প্রুফ দ্যাট ইন adiabatic process p v2 to r gamma equal to constant। চলো এটা আমরা প্রুফ করি। ওকে, সিম্পল জিনিস। ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি দেখি, dq ইকুয়াল টু du প্লাস dw, ঠিক আছে তাই তো? তারপরে dq ইকুয়াল টু du প্লাস p dv if for constant volume dv equal to 0, so dq equal to du plus 0, তাহলে হচ্ছে dq equal to du for v equal to constant। মাথায় রাখিস dq equal to du লিখতে পাবি যখন v কনস্ট্যান্ট হবে, ঠিক আছে? তাহলে স্পেসিফিক হিট at constant volume, স্পেসিফিক হিট at constant volume c v equal to কত হবে, দেখ dq by dt at constant volume, ঠিক আছে? dq by dt at constant volume। একটা জিনিস মাথায় রাখিস, শোনো এদিকে সবাই, যে হিট ক্যাপাসিটি তোদের অনেকের মাথায় আসবে স্পেসিফিক হিট কি জিনিস, এগুলো আমি বোঝাবো, হ্যাঁ আলাদা চ্যাপ্টার আছে ওখানে ডিটেলসে বোঝাবো। এখন খালি এইটুক মাথায় রাখ যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চেঞ্জ করা মানে চেঞ্জ করার জন্য যত পরিমাণ হিটের দরকার পড়ে তাকে আমরা বলি হচ্ছে হিট ক্যাপাসিটি। এমন করে ভাবতে পারিস, পরবর্তীতে ডিটেলসে আলোচনা করবো। তার জন্য হিট ক্যাপাসিটি সি ইকুয়াল টু কত হয়, ডিকিউ বাই ডিটি হয়। এট কনস্ট্যান্ট ভলিউমের জন্য এখানে ভি দিলাম, এখানে ভি দিলাম, এট কনস্ট্যান্ট ভলিউম, ঠিক আছে?
এগুলো ডিটেলসে আরো আমরা আলোচনা করব পরবর্তীতে। তাহলে এইদিকে দেখ, যেহেতু কনস্ট্যান্ট ভলিউমে ডিকিউ ইকুয়াল টু, বললাম না কনস্ট্যান্ট ভলিউমে ডিকিউ ইকুয়াল টু কত হয়, ডিইউ হয়। তাহলে সো সিবি ইকুয়াল টু ডি কিউ এর জায়গায় ডিইউ বাই ডিটি পুট করতে পারি। তাহলে এখান থেকে আসলো ডিইউ ইকুয়াল টু সিবি ইনটু ডিটি। এটা ইকুয়েশন 1, খুব ইম্পর্টেন্ট। ওকে, এটা ইকুয়েশন 1 দেই। ওকে, কাজের ইকুয়েশন, ঠিক আছে, এটা ইকুয়েশন আমি 2 দেই। তাহলে ইন adiabatic process চেঞ্জ ইন হিট ইকুয়াল টু 0, দ্যাট ইজ চেঞ্জ ইন হিট হচ্ছেই না, তার জন্য কত হচ্ছে ডিকিউ 0, কারণ হিট কনস্ট্যান্ট এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে। তাহলে পুট অ্যাবভ ভ্যালু ইন ইকুয়েশন 1। তাহলে কত আসতেছে, ডিকিউ ইকুয়াল টু 0 ইকুয়াল টু ডিইউ ইকুয়াল টু পাইতেছি সেখানে, এটাই আমি পুট করতেছি। হ্যাঁ, তাহলে কত হচ্ছে ডিইউ ইকুয়াল টু, এইখানে দেখ সিবিডিটি প্লাস পি ডিবি, ঠিক আছে, এইটুকু আছে। তো এইখান থেকে আমরা কি কি পাইলাম একবার বোঝার চেষ্টা কর। এটা হচ্ছে ইকুয়েশন 3 দিলাম। এবার ডিটি লাগবে। নাও আমরা জানি পিভি ইকুয়াল টু আরটি, ঠিক আছে। এবার ডেরিভেটিভ কর, পিকে ঠিক রেখে ভিকে ডেরিভেটিভ করলাম, ভিকে ঠিক রেখে পিকে ডেরিভেটিভ করলাম, আর কনস্ট্যান্ট ডিটি। তাহলে এইখান থেকে আসবে হচ্ছে ডিটি ইকুয়াল টু আসবে পি ডিবি প্লাস ভি ডিপি বাই কত আসবে আর। তাহলে পুট ইন ইকুয়েশন 3। তাহলে এই ডিটির ভ্যালু ইকুয়েশন 3 তে পুট করে দেই। তাহলে সিভি ডিটির ভ্যালু এটা পি ডিবি প্লাস ভি ডিপি বাই কত হচ্ছে আর প্লাস ভি ডিপি ইকুয়াল টু আর ডিটি, ঠিক আছে। তাহলে এখান থেকে কত আসবে দেখ, এটাকে নিয়ে একটু আলোচনা করি, ডিসকাস করি। ওকে, তো যদি ডিসকাশন হয় তাহলে কি হচ্ছে, ওকে, তাহলে সিবি পি ডিভি প্লাস সিবি ভি ডিপি। ওকে, লসও করে দিলাম। সরি, ইকুয়েশন 3 তে পুট করলাম, এটা কত ছিল, সিবির জায়গায় বসাইলাম, ডিটি বসাইলাম, তারপরে হচ্ছে পি ডিভি ছিল, সরি এটা পি ডিভি ইকুয়াল টু 0। দেখ ইকুয়েশন 3 তো এটা ছিল, হ্যাঁ আমি ভুল করে অন্যটা লিখে দিয়েছিলাম। ওকে, তাহলে এটা আসলো। তাহলে কত হচ্ছে সিবি পি ডিভি, তারপরে কত হচ্ছে সিবি ভি ডিপি আর আর, তাহলে কত হচ্ছে পি আর ডিভি ইকুয়াল টু 0। তাহলে ডিভি কমন যাইতে পারে, তাহলে এখানে সিভি আছে, পি কমন গেল, সিভি প্লাস আর ডিভি কমন গেল এখান থেকে, প্লাস কত হচ্ছে সিভি ভি ডিপি ইকুয়াল টু 0। দেখ উই হ্যাভ সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, it means CP equal to CB plus R. So দেখ CB plus R মানে হচ্ছে CP, তাহলে কি গেল হচ্ছে CP P DB plus CB V DP equal to 0। ওকে, এই জিনিসটা একটু খেয়াল রাখবি, তোদের অনেকের আবার এটা মনে হবে যে স্যার সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, এইটা কোথায় থেকে পাইলেন না। তো এটাও প্রুভ করব, আর একটু টাইম দে, যখন আমি স্পেসিফিক হিট পড়াবো তখন আমি তোদের এটা নিয়ে ডিসকাস করবো। ওকে, এটা আমি প্রুভ করেও দেখাই দেবো। ডান, এতটুকু হয়েছে। তাহলে
এবার এটাকে একটু আলোচনা করি। তাহলে কি গেল, সিপি পি ডিবি ইকুয়াল টু মাইনাস সিবি ভি ডিপি। তো এখান থেকে লিখি সিপি বাই সিবি, ঠিক আছে, ডিবি বাই ভি ইকুয়াল টু মাইনাস ডিপি বাই পি। তাহলে এখান থেকে আসবে হচ্ছে সিপি বাই সিবি ডিবি বাই ভি প্লাস ডিপি বাই পি ইকুয়াল টু 0। ইন্টিগ্রেশন করে দে, আমরা কি পাবো, একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট পাবি। তাহলে এটা আসবে সিপি বাই সিবি ইকুয়াল টু এলএন ভি প্লাস এলএন পি ইকুয়াল টু কনস্ট্যান্ট, কোনো একটা কনস্ট্যান্টের নাম কে দিয়ে দিলাম, ঠিক আছে, বা সি দিয়ে দিলাম। সি সিপি বাই সিবি মানে হচ্ছে গামা, এডিয়াবেটিক গ্যাস কনস্ট্যান্ট গামা, এলএন ভি প্লাস এলএন পি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এটার থেকে আসলো হচ্ছে এলএন ভি টু দুবার, দেখ গামাটা উপরে চলে যাবে, ভি টু দুবার গামা হয়ে যাবে এলএন পি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এলএন প্লাস থাকলে এটাকে আমরা প্রোডাক্টের ফর্মে লিখতেছি, পি আর ভি প্রোডাক্টের ফর্মে গেল ইকুয়াল টু কনস্ট্যান্ট সি। তাহলে এখান থেকে গেল পি ভি টু দুবার গামা ইকুয়াল টু অ্যানাদার কনস্ট্যান্ট ই টু দুবার সি, ঠিক আছে না, ই টু দুবার সি। তাহলে এটা আরেকটা অ্যানাদার কনস্ট্যান্ট হলো কে, ঠিক আছে, কনস্ট্যান্ট। সো পি ভি টু দেওয়ার গামা ইকুয়াল টু কতগুলো হচ্ছে কনস্ট্যান্ট। খুশি হয়ে লেগে যায়, হেন্স প্রুফড। ওকে, তাহলে পি ভি টু দেওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, where gamma equal to সিবি বাই সিবি, ঠিক আছে। তাহলে আগে এটা এটা নিয়ে তোদের মনে কত সমস্যা ছিল, স্যার কোথায় থেকে আসলো, এই যে এতটুকু আসলো। এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস কি হয়, এই যে কি হচ্ছে ফর এডিয়াবেটিক প্রসেস ডিকিউ ইকুয়াল টু 0, এটা তখনই হলো যখন আমরা ডিকিউ ইকুয়াল টু 0 ধরলাম। তার জন্য এডিয়াবেটিক গ্যাস ইকুয়েশন কি আসলো, এটা পিবিটি দেওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটাকে একটু মডিফাই করবো এখন, দরকার আছে। ওকে, ওগুলো আমাদের ওগুলা দিয়ে সবগুলা দিয়ে কোশ্চেন আসে। লিখে নে, মডিফাই আসবে তাড়াতাড়ি। তাহলে নোট দিতেছি, নোট দিয়ে প্রত্যেকটা লেগে রাখতেছি। এডিয়াবেটিক গ্যাস ইকুয়েশন পি ভি2 দেওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা ইন টার্মস অফ পিভি গেল, এবং এটাকে এখন সাজাবো আমরা, ঠিক আছে। এটা একটা গেল, আর একটা সেকেন্ড, এটাকে একটু সাজাই। দেখ আমরা জানি উই হ্যাভ পিভি ইকুয়াল টু এনআর টি, ওকে, বা ফর 1 মোল আরটি দিয়ে লিখতে পারি, যেটা দিয়ে লিখিস লেখ। তাহলে পি ইকুয়াল টু কত হচ্ছে এন আর টি বাই কত হচ্ছে ভি। তাহলে কি হচ্ছে, তাহলে এটার থেকে লিখি, সো দেখ পি এর জায়গায় লাগবো এন আর টি বাই ভি ইন্টু ভিডি দেওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে দেখ কত আসলো, টি ভি টু দেওয়ার গামা -1, এটা উপরে গেল -1। তাহলে কনস্ট্যান্ট বাই এনআর, এনআর ও নিচে আসবে, এগুলা সবগুলা মিলে কি দিবে হচ্ছে আরো একটা নতুন কনস্ট্যান্ট দেবে। তাহলে এটা আসলো হচ্ছে তোদের এডিয়াবেটিক গ্যাস ইকুয়েশন ইন টার্মস অফ ভি এন্ড টি, ওকে, টেম্পারেচার এন্ড ভলিউম। থার্ড, দেখ এটার থেকে আমরা লিখতে পারি, এটার থেকে যদি লিখি তাহলে ভি ইকুয়াল টু লাগবে এন আর টি বাই কত হচ্ছে পি। সো তাহলে এটাই পুট করে দে, তাহলে হচ্ছে পি ভি এর মান এটা এন আর টি বাই পি টু দি পাওয়ার কত হচ্ছে গামা ইকুয়াল টু কত হচ্ছে কনস্ট্যান্ট।
এবার দেখ এটা থেকে কত আসলো, পি পি টু দেওয়ার মাইনাস গামা, না পি টু দেওয়ার মাইনাস গামা এন আর টি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে হচ্ছে পি ওয়ান মাইনাস গামা ইকুয়াল টু এন আর তো কনস্ট্যান্ট গেল, টি ইকুয়াল টু কত হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এটা গেল হচ্ছে এডিয়াবেটিক গ্যাস ইকুয়েশন ইন টার্মস অফ প্রেসার এন্ড টেম্পারেচার। ওকে, তো এবার শোন, তোদের যখন প্রবলেম সলভ করবি না এডিয়াবেটিক রিলেশন, এডিয়াবেটিক গ্যাস ইকুয়েশন সম্বন্ধে অর্থাৎ হিট কনস্ট্যান্ট সম্বন্ধে কোনো যদি প্রবলেম সলভ করতে লাগবে, যদি তোদের ক্ষেত্রে পি আর ভি তে ডাটা দেওয়া থাকে তাহলে কি করবি, এটা ইউজ করবি। যদি পি আর টি তে ডেটা দেওয়া থাকে তখন এটা ইউজ করবি, যদি টি এন্ড ভি তে ডেটা দেওয়া থাকে তখন এটা ইউজ করবি। ওকে, তো তোদের মুখস্থ সবগুলো রাখতে লাগবে না, একটা মুখস্থ রাখিস, বাকি সবগুলা এমনি এমনি তৈরি হবে। ওকে, ইভেন ডাইরেক্ট এইখান থেকে আইআইটি জ্যামে এমসিকিউ আসছিল। ওকে, তো লেগে নে এইটুক, পুরোটা লেখা হইলে বল, কোথাও বুঝতে অসুবিধা হলে সেটাও জানা। হ্যাঁ, তো এটা হলে আমাদের অ্যানাদার থার্মোডাইনামিক প্রসেস বাকি আছে, সেটা সাইক্লিক প্রসেস আমরা পড়াশোনা করব। ওকে, লেগে নে আগে। হয়ে গেছে এইটুক তোদের লেখা? বাচ্চারা লেখছিস? মজা লাগতেছে? কি উঠছে, স্মাইল আসতেছে? সবকিছু একসঙ্গে সাজানো গোছানো পাচ্ছিস? ওকে, এমনই পাবি, পুরো করছে। এবার আসি আমরা নেক্সট থার্মোডাইনামিক প্রসেস, দ্যাট ইজ সাইক্লিক প্রসেস। তবে প্রসেস নাম্বার 5, সাইক্লিক প্রসেস।
শোন একটা ইম্পর্টেন্ট কথা, সাইক্লিক প্রসেস না আলাদা করে কোনো প্রসেস না। এই যে 4 প্রসেস পড়লি তোরা, আইসোকোরিক, আইসোথার্মাল, আইসোবারিক, এডিয়াবেটিক, এই প্রত্যেকটা প্রসেস বা যে কোনো প্রসেসের কম্বিনেশনে এমন একটা সিস্টেম যদি তৈরি হয় যেইখানে এর ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট সেম থাকবে, তাকে আমরা বলি আমরা সাইক্লিক প্রসেস। যে কোনো একটা প্রসেসও থাকতে পারে এখানে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, যতগুলো প্রসেস আছে সবগুলো মিলেমিশে থাকতে পারে। ওকে, তো কনসিকুয়েন্স অফ মেনি প্রসেস হতে পারে সাইক্লিক প্রসেসটা। ওকে, আগের যেগুলো প্রসেস বললাম সেগুলো দিয়েই তৈরি হবে, কিন্তু এখানে কন্ডিশনটা কি, ইনিশিয়াল আর ফাইনাল স্টেট আর কি হচ্ছে সেম, এটাকে বলি আমরা সাইক্লিক প্রসেস। সিম্পল জিনিস। ওকে, তাহলে সাইক্লিক প্রসেস, cyclic process, okay, is consequence of cyclic process is consequence of many thermodynamical process, ঠিক আছে, such that okay, initial or final state কি আর initial and final states are same, ঠিক আছে। দেখ সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি কত হয় আমরা একবার বোঝার চেষ্টা করি, ঠিক আছে। ওকে, ইন cyclic process initial and final state are same, and we know internal energy is a state function. Internal energy is a state function. Therefore u I equal to uf, মানে বোঝার চেষ্টা কর। আমরা জানি সাইক্লিক প্রসেসের হচ্ছে ইনিশিয়াল আর ফাইনাল স্টেট সেম হবে, অর্থাৎ যেখান থেকে শুরু হবে আবার ওইখানে কি হবে শেষ হবে, এটাই তো সাইক্লিক প্রসেস। এবং আমরা জানি ইন্টারনাল এনার্জি স্টেট ফাংশন পাথের উপর ডিপেন্ড করে না, অর্থাৎ ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে। আর তা ইনিশিয়াল পয়েন্টও যেখানে, ফাইনাল পয়েন্টও ওইখানে, তার জন্য ইনিশিয়াল এবং ফাইনাল ইন্টারনাল এনার্জি কি হবে, অবভিয়াসলি সেম হবে। ওকে, তাহলে সো চেঞ্জ ইন internal energy du equal to ui minus uf, তাহলে du equal to দুটাই একই জিনিস, তাহলে 0, দ্যাট ইজ u equal to কনস্ট্যান্ট। তাহলে যে কোনো সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট থাকে, দ্যাট ইজ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত হয় 0 হয়। এটা জিনিস মাথায় রাখবি সবাই। ওকে, hence in any cyclic process, change in internal energy equal to 0, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি হবে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। দেখ এটা আমাদের ডেফিনেশন গেল, 2 নম্বর ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যাবে,
ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি হবে দেখ, dq ইকুয়াল টু du প্লাস dw, তাহলে dq ইকুয়াল টু হেয়ার du ইকুয়াল টু 0, dw, তাহলে dq ইকুয়াল টু dw। তার মানে যে পরিমাণ হিট অ্যাড করব পুরোটাই ওয়ার্ক ডান করবে ইন সাইক্লিক প্রসেস। ওকে, তাহলে এটা যদি বলি if dq greater than 0 then du greater than 0, it means if heat added into a cyclic process, then work done by the system, কিসের জন্য, কারণটা dw greater than 0, है ना। আর if dq less than 0 then dw also less than 0, it means if heat rejected from the system, then it means if heat rejected from the system, then work done on the system or by the surroundings, যেটা বলিস বল। ওকে, এটা একটা এক্সাম্পল দেই। ওকে, তোরা কার্নোট ইঞ্জিন নাম শুনছিস, আমি এখনো পড়াইনি, 11-12 তো শুনছিস এই তোরা। তো কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে কি করা হয় দেখিস কেমন একটা হয়। এক্সাম্পল হিসেবে আমি তোদের বলি, সাইক্লিক প্রসেসের একটা এক্সাম্পল বলি, দেখবি কার্নোট ইঞ্জিনের পিভি ডায়াগ্রাম আমরা কেমন করে ড্র করি, পিভি ডায়াগ্রাম, হ্যাঁ, এখান থেকে এটা দেই, এটা থেকে এটা দেই, এটা থেকে এটা দেই, এটা থেকে এটা দেই। তাহলে দেখ তো যেইখান থেকে স্টার্ট হলো ফিরে আবার ওইখানেই আসছে না। ওকে, তাহলে এক্সাম্পল কি হচ্ছে, এটা কার্নোট ইঞ্জিন। তো একটা ইন্টারেস্টিং জিনিস বস, কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, এটা এডিয়াবেটিক প্রসেস, এটা আইসোথার্মাল প্রসেস, এটা আবার এডিয়াবেটিক প্রসেস। আমি কি বললাম, সাইক্লিক প্রসেস ইজ এ কনসিকুয়েন্স অফ মেনি প্রসেস। এটার ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছিস আইসোথার্মাল প্রসেস এন্ড এডিয়াবেটিক প্রসেসের কনসিকুয়েন্সে তৈরি হচ্ছে। সাইক্লিক প্রসেস কিসের জন্য, কারণটা যেখান থেকে স্টার্ট হচ্ছে ওইখান থেকে আবার কি হচ্ছে ফিরে আসছে, এর জন্য সাইক্লিক প্রসেস। কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে সুবিধা কি, সুবিধাটা এটা যে আমাদের সাইক্লিক প্রসেস হওয়ার জন্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি চেঞ্জ করার জন্য আমাদের কোনো খরচা হচ্ছে না এনার্জির, পুরাটা কি করতেছে, ওয়ার্ক ডান হচ্ছে। এদের জন্য এফিসিয়েন্সি কি আসবে, বেশি আসবে, আউটপুট কি আসবে, বেশি আসবে। ওকে, তার জন্য ম্যাক্সিমাম আউটপুট দেয় বা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যুক্ত ইঞ্জিনের নাম কি, কার্নোট ইঞ্জিন। ওকে, রিয়েলিটিতে এমন পাবি না, আইডিয়াল একটা ইঞ্জিন সেটা হচ্ছে কার্নোট ইঞ্জিন, বুঝছিস। তাহলে কার্নো ইঞ্জিন একটা কি হচ্ছে, কার্নো ইঞ্জিন বেস্ট ইঞ্জিন। ওকে, আর এটা হচ্ছে একটা সাইক্লিক প্রসেসের এক্সাম্পল হুইচ মেক্স ফ্রম কনসিকুয়েন্স অফ টু, যদিও এটা হচ্ছে কি হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন প্রসেস, এটা হচ্ছে এডিয়াবেটিক এক্সপানশন, এটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন, ছোট হচ্ছে এটা হচ্ছে এডিয়াবেটিক কম্প্রেশন। তাহলে আইসোথার্মাল এবং এডিয়াবেটিক প্রসেসের কম্বিনেশন এটা তৈরি হয়েছে। এটা নিয়ে ডিটেইলসে আমরা পরবর্তীতে পড়বো, ঠিক আছে। এখন আমি যেটাই ফোকাস করব, সো থার্ড পিভি ডায়াগ্রাম। যে কোনো কিছু পিভি ডায়াগ্রাম হতে পারে। ওকে, একটাই হবে এমন কোনো কথা নেই, যে কোনো ধরনের হতে পারে। সাপোজ ধরে নে এটা হতে পারে, কি হচ্ছে এটা যেখান থেকে স্টার্ট হচ্ছে ওইখান থেকে শেষ হচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা কিন্তু তোদের হচ্ছে রোটেশনটা দেখা, কোন দিকে রোটেশন হচ্ছে, সাইক্লিকলি না এন্টি সাইক্লিকলি হচ্ছে। দেখ এটা কিন্তু নির্দিষ্ট কোনো পিভি ডায়াগ্রাম নাই, যে কোনো কিছু হতে পারে। বলতেছি এটাও একটা পিভি ডায়াগ্রাম, আমি যেটা ড্র করলাম এটাও একটা পিভি ডায়াগ্রাম, যে কোনো কিছু হতে পারে। আর তোর যেটা লক্ষ্য করতে লাগবে সেটা হচ্ছে
পিভি। আবার বলতেছি এর নির্দিষ্ট কোনো পিভি ডায়াগ্রাম নাই। ওকে, তাহলে এটা হইতে পারে, এটা হইতে পারে। দেখ এটা কোন দিকে যাচ্ছে, এন্টি ক্লকওয়াইজ। এন্টি ক্লকওয়াইজ যাচ্ছে মানে হচ্ছে পজিটিভ। দেখ তোদের যে ডান হাতটা আছে, ডান হাতটাকে কি করাচ্ছে, যেই দিকে রোটেশন করতেছে ওই দিকে তোদের ফিঙ্গার গুলাকে, সুন্দর এই ফিঙ্গার গুলাকে কি করাচ্ছে, কাল করে দে। কাল করে দেবে, দেখবি থাম কোন দিকে, থাম পজিটিভ সাইডে আসতেছে না উপর সাইডে আসতেছে, তোদের চোখের দিকে যাচ্ছে থাম, তার মানে এটা কি হচ্ছে পজিটিভ। তাহলে ওয়ার্ক ডান কি হচ্ছে পজিটিভ। এটার ক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে হচ্ছে পজিটিভ। আর যদি এইটা হয় পি ভি হয়, ধরে এমন কিছু হইলো, ধরে এটা হচ্ছে উল্টা পাশে যাচ্ছে, তাহলে দেখতে এটা কি হচ্ছে, কাল ফিঙ্গার গুলোকে কাল কর, ডান হাতের ফিঙ্গারকে কাল কর, তাহলে কোথায় যাচ্ছে দেখ, রাইট হ্যান্ডের ফিঙ্গারকে কাল করলে এটা ভিতরের দিকে যাচ্ছে থামটা, যেহেতু ভিতরের দিকে যাচ্ছে তার মানে অবভিয়াসলি কি হবে, এটা হচ্ছে নেগেটিভ হবে। তাহলে ওয়ার্ক ডান কি হবে হচ্ছে নেগেটিভ। ওকে, এখান থেকে বুঝতে পারবি কোনটা অন দা সিস্টেম হচ্ছে, কোনটা ঠিক আছে বাই দা সিস্টেম হচ্ছে। ওকে, তো এটা ইম্পর্টেন্ট। এবার আমরা ওয়ার্ক ডান বের করি। আবার বলতেছি এটার কোনো নির্দিষ্ট কোনো নাই, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, সবগুলো কিছু হইতে পিভি ডায়াগ্রাম যে কোনো র্যান্ডম শেপের হইতে পারে, শুধু ইনিশিয়াল আর ফাইনাল স্টেটকে কি রাখতে লাগবে, সেম রাখতে লাগবে। ফোর্থ, ওয়ার্ক ডান। আমরা আগের যতগুলো প্রসেস করছিলাম ওই প্রসেসগুলোর ক্ষেত্রে পিভি ডায়াগ্রাম ফিক্স ছিল, এটার ক্ষেত্রে পিভি ডায়াগ্রাম ফিক্স নাই, এটা মাথায় রাখবে। ওকে, এবার দেখ ওয়ার্ক ডান কত হবে, এক্সাম্পল নিয়ে বোঝাই। তাহলে ওয়ার্ক ডান কি হবে হচ্ছে মাথায় রাখিস, এরিয়া, এরিয়া এনক্লোজড বাই cyclic area enclosed by cyclic process equal to work done। মানেটা বোঝার চেষ্টা করি। ওয়ার্ক ডান কি হবে দেখ, ধরে পিভি ডায়াগ্রাম আছে, ওকে, এটা একটা সার্কেল আছে, ওকে, এই সার্কেলটার ক্ষেত্রে ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে বলছে, তাহলে কত হবে পি ভি, এটা সার্কেল। এবার এটার ওয়ার্ক ডান ক্যালকুলেট করার জন্য কি করবি, এটা একটা সাইক্লিক প্রসেস আছে, তো সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে তো এইটুকু জিনিস ক্লিয়ার হয়, এন্টি ক্লকওয়াইজ হলে হচ্ছে ওয়ার্ক ডান পজিটিভ, ক্লকওয়াইজ হলে ওয়ার্ক ডান কি হচ্ছে নেগেটিভ, এটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, এখন যেটা মনে রাখবি সেটা হচ্ছে এই যে ডায়াগ্রামটার দ্বারা ওয়ার্ক ডান কত হবে, ঠিক আছে, আমি ধরলাম এটা আছে, ঠিক আছে, P1 আছে, P2 আছে, V1 আছে, V2 আছে না। তাহলে এই যে একটা সাইক্লিক প্রসেস আছে, এর দ্বারা ওয়ার্ক ডানটা করার জন্য কি করবি, এই সাইক্লিক প্রসেসের আন্ডারে যতটুকু এরিয়া আছে, মানে ওই সাইক্লিক প্রসেসটা দ্বারা যতটুকু এরিয়া কভার আছে, আন্ডার না বলে কভার বল, ঠিক আছে, তাহলে এনক্লোজড বলছি বা কভার বাই দা সাইক্লিক প্রসেস। হ্যাঁ, এই যে এইটুক একটা সাইক্লিক প্রসেসের দ্বারা যতটা এরিয়া কভার আছে, ওই কভার্ড এরিয়াটা ওয়ার্ক ডানের সমান হবে। তাহলে এটার ক্ষেত্রে একটা সার্কেল দেওয়া আছে, সার্কেলের এরিয়া কত হয় পাই আর স্কয়ার, তাহলে এটার পাই আর স্কয়ার করে দেবো, তাহলে হচ্ছে ওয়ার্ক ডান পাওয়া যাবো। ক্লিয়ার, এই ভাষাটা লেখছিস, লেখা হলে জানা তো, তাহলে আমি এটার ওয়ার্ক ডান ক্যালকুলেট করে দিই, লেখে নে, ওয়ার্ক ডান ক্যালকুলেট করবো তাহলে। তাহলে ওয়ার্ক ডান হবে এটার ক্ষেত্রে, ওয়ার্ক ডান ইকুয়াল টু এরিয়া অফ দা সার্কেল, তাহলে কত হবে পাই ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি হচ্ছে রেডিয়াস না। এবার রেডিয়াস কত হবে দেখ, এইটা আমাদের কি হচ্ছে পুরোটা হচ্ছে ডায়ামিটার, ডায়ামিটারের অর্ধেক হবে, ডায়ামিটার কত ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে ডায়ামিটার হবে, তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে পাই কত হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান, এটা গেল হচ্ছে ডায়ামিটার বাই টু রেডিয়াস তার স্কোয়ার। বা তোরা বলবি
স্যার এটাও তো করতে পারতেন, এটাও তো একটা ডায়ামিটার, এটা দিয়েও তো ক্যালকুলেশন করা যায়, অবভিয়াসলি করা যায়। তাহলে এটা কত হবে হচ্ছে ইকুয়াল টু পাই, তাহলে কত আসবে P2 মাইনাস P1 ডায়ামিটার বাই 2 রেডিয়াস, তার কত হচ্ছে স্কয়ার। ওকে, তাহলে এটা গেল। ওকে, তারপরে তোদের যদি এটা একটা এক্সাম্পল গেল, হ্যাঁ, আর একটা এক্সাম্পল যদি এমন দেয় যে ওয়ার্ক ডান ক্যালকুলেট করো ফর এ ইলিপস, সার্কেলের জন্য করলাম, এবার ফর এ ইলিপস আসলো, ইলিপসের জন্য কি কি হবে দেখ, যদি এমন থাকে ওয়ার্ক ডান ফর এ ইলিপস, পিভি ডায়াগ্রাম, ওকে, তাহলে ইলিপসের ক্ষেত্রে কি হবে, এটারও ক্ষেত্রে দেখতে পাচ্ছিস এটা ক্লকওয়াইজ বা এন্টি ক্লকওয়াইজ যে কোনো কিছু থাকতে পারে, ওই হিসেবে পজিটিভ বা নেগেটিভ হবে। এবার এটাও তো একটা সাইক্লিক প্রসেস, যেখান থেকে স্টার্ট হচ্ছে ওখানে ওখানে এসে শেষ হচ্ছে, তাহলে এটার যতটা এরিয়া কভার করে আছে ওটাকে কি বলবো আমরা, আছে ওয়ার্ক ডানের সমান। তাহলে ইলিপসের এরিয়া কত হয় মনে আছে, পাই ইন্টু এবি, এবি মানে সেমি মেজর অ্যাক্সিস ইন্টু সেমি মাইনর অ্যাক্সিস। ওকে, তাহলে হচ্ছে ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে পাই এবি, পাই এবি, তাহলে পাই এ, ঠিক আছে, সেমি মেজর অ্যাক্সিস, তাহলে কত ভি টু মাইনাস ভি ওয়ান বাই কত হচ্ছে 2, ভি টু মাইনাস ভি ওয়ান বাই 2, আর সেমি মাইনর অ্যাক্সিস তাহলে পি টু মাইনাস পি ওয়ান, পি টু মাইনাস পি ওয়ান বাই কত হচ্ছে 2। এটা গেল হচ্ছে ওয়ার্ক ডান ইন সাইক্লিক প্রসেস, লাগে না সাইক্লিক প্রসেস, সেটা এটা হলে এটাও করবি, কি আছে এটা হলে এটা করবি, তোরা বলবি স্যার এইটার ক্ষেত্রে কত হবে, ক্যালকুলেট করে দেবো, চাপ নেই কি, ঠিক আছে। তারা বলবি এটা তো জিওমেট্রিক্যাল শেপ নাই, এটা কেমন করে হবে, এটা অন্য প্রসেস হবে। ওকে, এগুলার আমাদের পারফেক্ট জিওমেট্রিক্যাল ফিগার জানি, সার্কেল ইলিপস, তার জন্য এটা ইজিলি বের করতে পারলাম, এগুলোও ইজিলি বের করবো, বাট হ্যাঁ একটু কনসেপ্ট কনসেপ্ট বলতে প্রসেস আলাদা হবে না, জিনিস তো একই থাকবে। রেগুলার শেপ নাই তো কি করব, ইরেগুলার শেপের জন্য বের করতে পারবো না, অবভিয়াসলি পাবো। তোরা ভাব রেগুলার শেপের জন্য সার্কেলের জন্য জানিস পাই আর স্কয়ার এইচ, ইয়ের জন্য ভলিউম দেখিস, ঠিক আছে, সিলিন্ডারের ভলিউম জানিস পাই আর স্কয়ার এইচ। ওকে, স্ফেরিক্যাল শেপের ভলিউম হলে 4/3 পাই আর কিউব। ওকে, ধরে নে তোর কাছে একটা বল আছে, একটা ইন্টারেস্টিং ঘটনা বলি তোদেরকে, তোরা তো সায়েন্সের স্টুডেন্ট, ধরে নে তোর কাছে কি আছে হচ্ছে এটা বল আছে, এই বলটার ভলিউম কত তোরা আছে বের করে দেবি, যে স্ফেরিক্যাল শেপ, তারপরে হচ্ছে 4/3 পাই আর কিউব যদি সলিড বল হয়। ওকে, বা তোর কাছে এমন একটা সিলিন্ডার দেওয়া আছে রেগুলার শেপ, তার জন্য 4 পাই আর স্কয়ার এইচ দিয়ে ভলিউম বের করবি। কিন্তু একদিন মানুষের মাথায় আসলো যদি এবড়ো খেবড়ো পাথর থাকে, ঠিক আছে, ধরে এবড়ো খেবড়ো পাথর আছে, এটা এবড়ো খেবড়ো পাথর ধরে এটা আছে, এটা জলের এবড়ো খেবড়ো পাথর আছে, এটার ভলিউম কেমন ক্যালকুলেট করবো, তখন কে আসলো, আর্কিমিডিস আসলো, বলে জলের মধ্যে ডুবে যাও, জলে জল ডুবেও যতটা জলের অপচয় হবে ওইটা কি হচ্ছে এর ভলিউমের সমান, না? তো প্রসেস তো আছে, সবকিছু ক্যালকুলেট করা যাবে, জাস্ট প্রসেস একটু একটু করে চেঞ্জ করে দেবে। ওকে, তো রেগুলার শেপের জন্য এটা, সার্কেলের জন্য পাই আর স্কয়ার হলো, ইলিপসের জন্য এটা হলো, তো কার্নোট ইঞ্জিনের জন্য কি হবে এটা দেখবো, ক্যালকুলেট করবো, চাপ কি, সেটা তো সবকিছুর অ্যান্সার পাবে। তো লেখে নিলি এইটুক। এবার শোন, এতক্ষণ অব্দি যা কিছু পড়াশোনা করলি সেটা ফার্স্টে আমরা পড়ছি আইসোকোরিক প্রসেস, দেন আইসোবারিক, দেন আইসোথার্মাল, দেন এডিয়াবেটিক, এই যে চারটা প্রসেস বললাম, এবং এদের কম্বিনেশনে তৈরি সাইক্লিক প্রসেস পাঁচটা বললাম। এই যে চারটা প্রসেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যদি দেখিস সেটা হচ্ছে পিভি ডায়াগ্রাম, হ্যাঁ না, কারণ আইসোকোরিক ভলিউম কনস্ট্যান্ট থাকলে পিভি ডায়াগ্রাম এক ধরনের হবে, আইসোবারিক প্রেসার কনস্ট্যান্ট তার জন্য পিভি ডায়াগ্রাম এক ধরনের হবে, আইসোথার্মাল টেম্পারেচার কনস্ট্যান্ট এক ধরনের হবে, এডিয়াবেটিক হিট কনস্ট্যান্ট তার জন্য এক ধরনের হবে। ওকে, তো এগুলা প্রত্যেকটাকে কি করি আমি একসঙ্গে লিখে দিতেছি। দেখ,
প্রতিটাকে আমি একসঙ্গে লিখে দিতেছি। তাহলে পিভি ডায়াগ্রাম সবগুলাকে কম্বাইন করে লিখে দিতেছি। পিভি ডায়াগ্রাম, হ্যাঁ না? দেখ, যে প্রসেসের মধ্যে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে তাকে আমরা বলবো আইসোথার্মাল প্রসেস। ওকে, তাহলে আইসোথার্মালের ক্ষেত্রে কি হচ্ছে, পি আমরা জানি ভি ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে পি ডিক্রিজ করবে। ওকে, তাহলে আইসোথার্মাল প্রসেস এমন হবে, সরি না, এটা হচ্ছে আইসোথার্মালের গ্রাফ গেল। আর একটু ভালো করে অ্যাড করি, এটা হচ্ছে আইসোথার্মালের গ্রাফ গেল। টি ইকুয়াল টু কনস্ট্যান্ট আছে, ধরলাম T1। যদি এর থেকে বেশি টেম্পারেচার দেশ সেটার ক্ষেত্রে সেম হবে, শুধুমাত্র জায়গা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। স্লোপ তো কি থাকবে বা নেচার কি থাকবে, সেমই থাকবে। এটা ধরেন T2, তাহলে T1 থেকে বাইরে T2 করলি, এটা থেকে যদি T3 করিস আরো ইনক্রিজ করে দেশ, তাহলে কি থাকবে, হচ্ছে সেমই থাকবে T3। তাহলে প্রত্যেকটা কি হচ্ছে আইসোথার্মাল প্রসেস। এগুলা কি গেল, হচ্ছে আইসো থার্মাল প্রসেস। কারণ আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট, এটাও আইসোথার্মাল প্রসেস, এটাও আইসোথার্মাল, এটাও আইসোথার্মাল। ঠিক আছে, সবগুলো হচ্ছে আইসোথার্মাল প্রসেস। ওকে, এবার আইসোথার্মাল প্রসেস গেল, তাহলে আইসোথার্মাল প্রসেসের টেম্পারেচার ফিক্স থাকে না। এবার যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে, ওকে, প্রেসার কনস্ট্যান্ট থাকে, ধরি নে এইটা, তাহলে প্রেসার কনস্ট্যান্ট, এটাকে কি বলবি, আইসোবারিক প্রসেস। যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে, ভলিউম কনস্ট্যান্টকে কি বলবি, ধরি নে এটা কোনো একটা গ্রাফ, সহজ স্ট্রেট লাইন বানা, হ্যাঁ, যদি এটা কি আছে, কনস্ট্যান্ট আছে, তাহলে এটাকে কি বলবি, হচ্ছে আইসোকোরিক প্রসেস। ভলিউম কনস্ট্যান্ট আছে। ওকে, সবগুলো হলো। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে কি এডিয়াবেটিক প্রসেস। দেখ, এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে হিট কনস্ট্যান্ট থাকে, হ্যাঁ না, এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে হিট কনস্ট্যান্ট থাকে এবং পি প্রপোর্শনাল টু 1/v2 গামা আছে। তাহলে ভি ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে পি ডিক্রিজ করবে। ওকে, তাহলে হচ্ছে আইসোথার্মালের মতোই নেচার হবে, কিন্তু কি হবে, এদের স্লোপ আলাদা হবে। এবং এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ হতে পারে, যদিও আইসোথার্মালের ক্ষেত্রে টেম্পারেচার চেঞ্জ হতে পারে না। তাহলে টেম্পারেচার চেঞ্জ হতে পারে, তা এটা T2 থেকে স্টার্ট করছিলাম, আমি ধরলাম যে টেম্পারেচার চেঞ্জ হয়ে কোথায় আসলো, হচ্ছে এটাই আসলো। ঠিক আছে, তাহলে এটা কি হবে, হচ্ছে এডিয়াবেটিক প্রসেস হবে। তাহলে এটার নাম হচ্ছে এডিয়াবেটিক প্রসেস। তো একটা গ্রাফের ভিতরে আমি সবকিছু আলোচনা করে দিলাম। ওকে, দেখ, আইসোবারিক প্রেসার কনস্ট্যান্ট, আইসোকোরিক ভলিউম কনস্ট্যান্ট, আইসোথার্মাল টেম্পারেচার কনস্ট্যান্ট, এডিয়াবেটিক হিট কনস্ট্যান্ট, কিন্তু টেম্পারেচার চেঞ্জ হতে পারে। টেম্পারেচার চেঞ্জ হলো, এটা থেকে T2 থেকে আমি T1 এ লাগাই দিলাম, আমি বোঝানোর জন্য জাস্ট তোদের করে দিলাম। ঠিক আছে, তো এগুলো হচ্ছে গেল, ডান। ড্র করে নে। এইবার তোদের অনেকের মাথায় একটা কোশ্চেন আসতেইছে, বলে স্যার আপনি এই অবধি করালে ঠিক আছে, এটা হচ্ছে এডিয়াবেটিক প্রসেস, এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, এদের দুইজনের মধ্যে স্লোপের রিলেশনটা কি?
কে বড় কে ছোট, কে কতটা বড় কতটা ছোট। ওকে, এডিয়াবেটিক আইসোথার্মালের স্লোপ ডিফারেন্ট, তো কতটা ডিফারেন্ট, এটা রিলেশন কি, এগুলা বের করা। তো আমরা কি করব, এটাকে এখন ক্যালকুলেট করব, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট প্রবলেম। ওকে, ফাইন্ড রিলেশন between slope of PV diagram ঠিক আছে of isothermal and adiabatic process. Find relation between slope of PV diagram of isothermal and adiabatic process. ওকে, চল, খুব ইন্টারেস্টিং হবে। ওকে, তোদের এই যে ছবিটা ড্র করলাম না, এই ছবিটা একবারে একটু দেখায় দিই। ওকে, দেখছিস ঘটনাটা? তাহলে হচ্ছে আইসোবারিক প্রসেস, প্রেসার কনস্ট্যান্ট, আইসোকোরিক প্রসেস, ভলিউম কনস্ট্যান্ট, আইসোথার্মাল প্রসেস উপরে উপরে, এডিয়াবেটিক তার থেকে নিচে নিচে, ঠিক আছে। এবার তোরা এই যে ফিগারটা দেখাইলাম না, ফিগারটা দেখে তোরা এইটুক বলতো, এডিয়াবেটিকের প্রসেস বেশি, এডিয়াবেটিকের স্লোপ আর আইসোথার্মালের স্লোপের মধ্যে কে বেশি স্টিপার, কে বেশি খাড়া? খাড়াই বলছি, অন্য কিছু শুনিস না, হ্যাঁ, হাসিস না। ওকে, তো তোদের মনের মধ্যে প্রবলেম থাকলে প্রবলেম আছে, খাড়া খাড়া একদম মাথায় রাখবি। ওকে, তো বল আইসোথার্মাল বেশি খাড়া না আইসোবেরিক বেশি খাড়া? ওকে, বল তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। এটাই তো আমরা এখানে কোশ্চেন লিখলাম, এটাই তো প্রুফ করব যে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন স্লোপ অফ পিভি ডায়াগ্রাম অফ আইসোথার্মাল এন্ড এডিয়াবেটিক প্রসেস। তাহলে পিভি ডায়াগ্রামের ক্ষেত্রে স্লোপটা কার বেশি স্টিপার হবে সেটা আমরা কি করব, হচ্ছে ক্যালকুলেট করব। ক্লিয়ার হচ্ছে? ওকে, তো চলো এটার ক্যালকুলেশন হয়ে যাক, ইন্টারেস্টিং ক্যালকুলেশন। ডান। আমি তোদের জীবনকে সহজ করার জন্য কিছু জিনিস বোঝাই দিই, হ্যাঁ, তারপরে এগুলা প্রবলেম। তোরা যখন কোনো স্টুডেন্টকে পড়াবে কোনোদিন কেমন করে পড়াবে আমি শেখাই দিই। এই দেখ, আমরা জানি স্লোপ জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরে কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে, ওয়াই কিছু একটা এক্স এর ইকুয়েশন দেওয়া আছে, ফাংশন অফ এক্স দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ওইটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু কত এক্স দেওয়া আছে, এমন কোনো ফাংশন দেওয়া আছে। তাহলে ওয়াই এটা দেওয়া আছে, ঠিক আছে, এফ অফ এক্স এটা হচ্ছে এক্স এর গ্রাফ। তাহলে এদের যদি কোনো একটা স্লোপ হয়, সাপোজ ধরেন এটা তাদের কি হচ্ছে গ্রাফ গেল, তাহলে স্লোপ কেমন করে বের করি? স্লোপ এখানে আমরা বের করি, ঠিক আছে না, এমন করে স্লোপ বের করি। তো এটা যদি স্লোপ বের করি, tan থিটা ইকুয়াল টু কত হয়? স্লোপ স্লোপ m ইকুয়াল টু কত হয়? tan থিটা। তাহলে কত হয়েছে? tan থিটা ইকুয়াল টু এখান থেকে চেঞ্জ, এটা চেঞ্জ হয়ে dy, এটা চেঞ্জ কত dx, তাহলে কত হয় dy বাই dx। তাহলে স্লোপ একবার কি লিখতে পারিস, স্লোপ m ইকুয়াল টু কত হচ্ছে dy বাই dx, এটাই তো। তাহলে কোন যদি গ্রাফ দেওয়া থাকে তার স্লোপ কেমন করে বের করি? ওই গ্রাফের ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা চেঞ্জ হচ্ছে এবং ওই গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর কতটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কোনো একটা পয়েন্টের রেসপেক্টে, ওটাকে কি বলি আমরা? স্লোপ বলি, তাই তো? ক্লিয়ার আছে? ওকে, স্লোপ বললাম। তাহলে এইটাই আমরা কি করব, এইখানে ড্র করব, কাজ করব। তাহলে দেখ কি হবে। তোরা যদি দেখিস এইখানে এই কোশ্চেনের ক্ষেত্রে বলছে কি, ফাইন্ড রিলেশন বিটুইন দ্য স্লোপ অফ পিভি ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রামের স্লোপের কথা বলছে না? তাহলে তোদের ডায়াগ্রামটা কেমন? যে কোনো ডায়াগ্রাম হইতে পারে, এইদিকে পি এইদিকে কি আছে ভি আছে, তাহলে স্লোপ কি হবে? চেঞ্জ আসবে। তাহলে কি হচ্ছে ওয়াই এর চেঞ্জ, ওয়াই অ্যাক্সিস বরাবর পি আছে, ওয়াই এর চেঞ্জ বাই কে তো হচ্ছে এক্স এর চেঞ্জ। তাহলে স্লোপ বের করার জন্য কি বের করতে লাগবে তোকে? ডিপি বাই ডিভি বের করতে লাগবে, ঠিক আছে।
এটা কার কার জন্য বের করতে লাগবে? একবার হচ্ছে আইসোথার্মাল প্রসেসের জন্য, আর একবার এডিয়াবেটিক প্রসেসের জন্য। সিম্পল জিনিস, এতটুকু না? ওকে, তাহলে এবার দেখো সলিউশন, প্রুফ সলিউশন। হ্যাঁ, তাহলে দেখ ফর ওকে ideal gas equation PV equal to RT for isothermal process T equal to constant. Isothermal process এর ক্ষেত্রে T constant, so P V equal to RT equal to constant. কারণটা বুঝতেই পারছিস, আর কনস্ট্যান্ট এই ক্ষেত্রে আইসোথার্মালের ক্ষেত্রে টিও কনস্ট্যান্ট, তাহলে পুরোটাই কনস্ট্যান্ট। তাহলে একটাকে ঠিক রেখে একটাকে ডেরিভেটিভ কর, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ এইদিকে কত আসবে? 0 আসবে। তো এই ক্যালকুলেট করতে লাগবে কি? ডিপি বাই ডিভি। চল ডিপি বাই ডিভি ক্যালকুলেট করব। তাহলে ভি ডিপি ইকুয়াল টু মাইনাস পি ডিবি। তো আমাদের ক্যালকুলেট করতে লাগবে ডিপি বাই ডিবি, তাহলে ডিপি বাই ডিবি ইকুয়াল টু কত আসলো? মাইনাস পি বাই ভি। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে স্লোপ অফ, এটা দেখ স্লোপ অফ কত হচ্ছে? আইসোথার্মাল প্রসেস, তাহলে হচ্ছে ডিপি বাই ডিবি স্লোপ অফ আইসোথার্মাল ইকুয়াল টু মাইনাস কত হচ্ছে? পি বাই ভি। গেল। সিমিলারলি তোরা এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে করতে লাগবে। এডিয়াবেটিক এর ক্ষেত্রে তোরা জানিস আইডিয়াল গ্যাস হবে না, ওখানে পি ভি টু আর গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। ওকে, ফর এডিয়াবেটিক প্রসেস পি ভি টু আর গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আসলো পি কে ঠিক রেখে ভি কে ডেরিভেটিভ কর, তাহলে গামা সামনে আসলো, গামা মাইনাস 1 ইন্টু ডিবি প্লাস ভি টু আর গামাকে ঠিক রেখে পি কে ডেরিভেটিভ কর, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তাহলে তোর কি লাগবে? হচ্ছে ডিপি বাই ডি লাগবে। তাহলে ভি টু আর গামা ডিপি ইকুয়াল টু মাইনাস পি গামা ভি টু আর গামা মাইনাস 1 ডিবি। তাহলে এখান থেকে কত আসলো? হচ্ছে ভি টু আর গামা ডিপি বাই, ঠিক আছে, বাই ভি টু আর গামা মাইনাস 1 ডিভি ইকুয়াল টু মাইনাস গামা, এটা হচ্ছে গামা ইন্টু পি। তো এখান থেকে আসলো ডিপি বাই ভি টু আর গামা মাইনাস 1 বাই হচ্ছে ভি টু আর গামা ইন্টু ডিবি ইকুয়াল টু মাইনাস গামা পি। ঠিক আছে, তাহলে হচ্ছে ডিপি একবারে উপরেই তুলে দিই, ঝামলাই শেষ না, উপরেই তুলে দিই যেমন করে করিস কর। তাহলে এটা যদি উপরে তুলে দিস কত হবে? ভি টু আর গামা এটা উপরে চলে গেল ইন্টু ভি টু আর মাইনাস গামা প্লাস 1 ইন্টু কত আসবে? ডিপি বাই ডিবি ইকুয়াল টু মাইনাস গামা ইন্টু পি আসবে। তাহলে এটা কত আসবে? ভি টু আর প্লাস গামা মাইনাস গামা প্লাস 1 ডিপি বাই ডিবি ইকুয়াল টু মাইনাস গামা ইন্টু পি। তো এবার দেখ এটা হচ্ছে প্লাস গামা মাইনাস গামা কেটে গেল, তাহলে ভি ডিপি বাই ডিবি ইকুয়াল টু মাইনাস গামা ইন্টু পি। তাহলে এটা থেকে আসবে হচ্ছে ডিপি বাই ডিভি ইকুয়াল টু কত গেল? হচ্ছে মাইনাস গামা ইন্টু মাইনাস পি বাই ভি। ঠিক আছে, এই ভিটা এখানে আসলো। তাহলে এটা কি গেল? হচ্ছে স্লোপ অফ এডিয়াবেটিক প্রসেস, এডিয়াবেটিক ইকুয়াল টু কত হচ্ছে? গামা ইন্টু মাইনাস পি বাই ভি। ওকে, তো এটার থেকে দেখ ডিপি বাই ডিভি এডিয়াবেটিক, ওকে, এডিয়াবেটিক ইকুয়াল টু গামা ইকুয়াল টু, দেখ মাইনাস পি বাই ভি মানে কত? মাইনাস পি বাই ভি মানে ফ্রম ইকুয়েশন 1 থেকে কি বলতে পারি? ডিপি বাই ডিভি আইসোথার্মাল, অর্থাৎ আইসোথার্মাল প্রসেসের কি হচ্ছে? স্লোপ, আইসোথার্মাল প্রসেসের স্লোপ। ঠিক আছে, এটা ক্লিয়ার আছে? তো এডিয়াবেটিক প্রসেসের স্লোপ ইকুয়াল টু গামা ইনটু আইসোথার্মাল প্রসেসের স্লোপ। আর আমি একটু আগেই তোদের গামার কথা কি বলছিলাম? গামা অলওয়েজ গ্রেটার দেন 1, है ना? ओके, since gamma always greater than 1, so slope of
এডিয়াবেটিক প্রসেস অলওয়েজ গ্রেটার দেন কি হচ্ছে স্লোপ অফ আইসোথার্মাল প্রসেস, ঠিক আছে, অফ পিভি ডায়াগ্রাম, ঠিক আছে হলো। তাহলে গামা গ্রেটার দেন 1 হলে এটা হচ্ছে, তার মানে কি হচ্ছে আইসোথার প্রসেসের থেকে এডিয়াবেটিক প্রসেসের পিভি ডায়াগ্রামের স্লোপ কি হবে, অলওয়েজ স্টিপার হবে, অনেক বেশি খাড়া হবে। তাহলে এডিয়াবেটিক এরটা খাড়া বেশি। ওকে বস, তাহলে লিখিস দ্যাট ইজ slope of adiabatic process greater than slope of isothermal process in PV diagram. এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা তোদের রিলেশন গেল, রিলেশনটা মাথায় রাখিস। তোদের আমার কাছে পড়ার আগে তোদের দেখছিস তো কত জনের কত প্রবলেম আসতো, বলে স্যার আমরা ডিপি বাই ডিভি নিলাম কেন, ডি ভি বাই ডিপি নিলাম না কেন, এগুলো কত কোশ্চেন আসে। তোরা মুখস্থ করতিস ক্যালকুলেশন, কোনটার পর কোনটা আসবে ক্যালকুলেশন মুখস্থ করছিস। একমাত্র ফিজিক্সের এইখানেই পাবে ক্যালকুলেশন মুখস্থ করতে লাগে না, ক্যালকুলেশনের পিছনের ক্যালকুলেশনের ব্যাকগ্রাউন্ডটাকে ভালো করে বুঝতে লাগে। ব্যাকগ্রাউন্ডটা বুঝলে কোনোদিন ভুলবি না। এখন তোরা ইজিলি ক্যালকুলেশন করে দিয়ে আসতে পারবি পরীক্ষায় আরামসে, তোরা কনসেপচুয়ালি বুঝে বুঝে নাম্বার হবে, এফোর্টলেসলি ভাবে কম নাম্বার পাবে, ঠিক আছে, বেশি স্ট্রেসেই পড়বে না, কারণটা বুঝে বুঝে পড়তেছিস, তোরা জানিস ক্যালকুলেশন কেমন করতে লাগে। এই যে স্লোপের এই সিম্পল ধারণাটা m ইকুয়াল টু dy বাই dx, ওকে, অর্থাৎ y অ্যাক্সিস বাই x অ্যাক্সিস এর চেঞ্জ। এই যে পিভি ডায়াগ্রাম, তাহলে p y অ্যাক্সিস এ থাকে, v হচ্ছে x অ্যাক্সিস এ থাকে, অঙ্ক করে দিলে সিম্পল জিনিস। বইয়ের ভিতরে এগুলো পাবি না, তোদের পাপ্পু স্যার এটাই দিতেছে, এটাই শেখাচ্ছে যে আমি তো অনেকগুলো বই পড়ছি, আমি এটাকে ফ্লেক্স করতেছি না যে অনেকগুলো বই পড়ছি, আমি সত্যি অনেকগুলো বই পড়ছি, কিন্তু ওইখান থেকে যা শিখছি সেগুলো জিস্ট তোদেরকে শেখাচ্ছে। ওকে, এগুলো একটা বইয়ের ভিতরে এত কিছু পাবি না। কোন বইয়ের ভিতরে এমন সাজানো গোছানো পাবি বলতো? একটা লেকচারের ভিতরে সবগুলো থার্মোডাইনামিক প্রসেস হয়ে যাচ্ছে, এবং এগুলো রিলেটেড প্রবলেম সলভ করবো, এবং এগুলো রিলেটেড বাকি তারপরে স্টেপ বাই স্টেপ আসতেই থাকবে। ওকে, তোদের এক্সামে গ্রান্টি আমি ভালো রেজাল্ট করায় দেবো, আমার উপর বিশ্বাস রাখ। ওকে, তোদের ফিজিক্স অ্যাপের ভিতরে যারা আসিস না, তোদের জীবন চেঞ্জ করে দিয়ে দেবো, আমি এতটুকু বললাম, খালি আমার উপর বিশ্বাস না। লেখে নেই তাড়াতাড়ি। ডান, এতটুকু জুল হয় বল। তাহলে এটা লেগে নেওয়া হলে আমি তোদের দেখাচ্ছি, এই যে এটা জিনিস, ঠিক আছে। তাহলে এইখানে পিভি ডায়াগ্রাম দেওয়া আছে, পিভি ডায়াগ্রামের ক্ষেত্রে দেখতে পাচ্ছিস এডিয়াবেটিক প্রসেস এবং আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কি আছে, আচ্ছা একটু কম স্টিপার, আর হচ্ছে এডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে যে গ্রাফটা পিভি ডায়াগ্রামের স্লোপটা ওটা দেখবি বেশি স্টিপার আছে। ওকে, এইখান থেকে একটা কোশ্চেন আসে, তোদের ক্লাস 11-12 পড়তিস, ক্লাস 11 একটা কোশ্চেন আসতে মনে আছে কি নাই, যে যদি আমাদের কি থাকে হচ্ছে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট এডিয়াবেটিক এবং আইসোথার্মাল বোথ প্রসেসের ক্ষেত্রে সেম থাকে, তাহলে কোনটায় আমাদের বেশি পরিমাণ ওয়ার্ক ডান করতে লাগবে মানে পৌঁছানোর জন্য। আমি কোশ্চেনটার মানে বোঝাই দিই, এটার অ্যান্সার বলিস তো আমাকে, আমি কোশ্চেনটার মানে বোঝাচ্ছি, তোরা অ্যান্সার বলিস। ধরে নে কোশ্চেনটা বলছে যে একটা পিভি ডায়াগ্রামের একটা পজিশন আছে এটা P1 V1, আর একটা পজিশন আছে P2 V2। ওকে, দুইটা পজিশন আছে, এই পজিশন দুইটাই তোরা কি করতে চাস, একবার আইসোথার্মাল প্রসেসের সাহায্যে যেতে চাস, আর একবার এডিয়াবেটিক প্রসেসের সাহায্যে যেতে চাস, তাহলে কোন ক্ষেত্রে বেশি পরিমাণ ওয়ার্ক ডান করতে লাগবে? ওকে,
সেম জায়গাতে পৌঁছাবি, সেম জায়গা থেকে সেম জায়গাতে পৌঁছাবি, একবার আইসোথর্মাল প্রসেসের সাহায্যে, একবার এডিয়াবেটিক প্রসেসের সাহায্যে। তাহলে কোন ক্ষেত্রে তোদের কি আছে হচ্ছে বেশি ওয়ার্ক ডান করতে লাগবে সেটা একবার জানাই দিবি। ওকে, চলো এটা তোদের জন্য কোশ্চেন থাকলো, কোনটায় ওয়ার্ক ডান বেশি করতে লাগবে। জায়গা কিন্তু সেম, যেখান থেকে স্টার্ট করছিস মানে দুইজনের স্টার্টিং পয়েন্ট সেম আছে আর দুইজনের এন্ডিং পয়েন্টও সেম আছে, কিন্তু দুইটা আলাদা আলাদা প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছিস। মানে সিস্টেমটাকে এমন ভাবে ডিজাইন করছিস যে একই জায়গায় পৌঁছাতে যাওয়ার জন্য সিস্টেম দুটো আলাদা ডিজাইন করছিস, একটার ক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখছিস, একটার ক্ষেত্রে হিট কনস্ট্যান্ট রাখছিস। তাহলে কোনটায় ওয়ার্ক ডান বেশি করতে লাগবে। ওকে, এটার অ্যান্সারটা বলিস, এই অ্যান্সারটা দিয়ে আমরা নেক্সট দিনের লেকচার স্টার্ট করবো। চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস, কিউট স্মাইল দে। এমন করে প্রত্যেকদিন আমরা কি করবো হচ্ছে তোদের ব্যাচের পড়াশোনা হতে থাকবে, ঠিক আছে? চল তাহলে টাটা, বাই বাই, টেক কেয়ার।